হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ 2025 অর্থাৎ এইচএসসি 27 এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাই তোমাদের সাথে আছি। আজকে ফার্স্ট ক্লাস জিওগ্রাফির আমাদের। সো এই ক্লাসে হচ্ছে ভাইয়েরা কি এখনো আসে নাই প্রশ্ন করেছে রুদ্র ঘোষ, ভাইয়েরা চলে আসছে। সো আমি আছি আজকে তোমাদের সাথে, পুরো ক্লাস জুড়েই থাকবো। আজকে তোমাদের এসএসসি জার্নি নিয়ে কথাবার্তা বলবো, এইচএসসি যেই জার্নিটা আছে সেই জার্নি নিয়ে কথাবার্তা বলবো, অনেক আড্ডা দিব, কিছু পড়াশোনাও করবো অবশ্যই। সো তার আগে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমার পেছনে যে স্ক্রিনটা আছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছি রুদ্র ঘোষ বলছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতেমা বলছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জানাজুল মহুয়া তরি আছে আমাদের সাথে, তারপর মিম আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি। ফাতেমার কথা তো বললাম। সো যারা যারা এখনো তোমাদের ফ্রেন্ডরা যুক্ত হয়নি, তোমরা তো জানো যে হচ্ছে তোমাদের ফ্রেন্ড কারাই, তোমার মধ্যে তো তোমরা আমাদের ফেসবুক যে কমিউনিটি, সেই কমিউনিটিতে যুক্ত হয়েছো না যারা আমাদের কোর্সে আছো। সো সেই কোর্সের মধ্যে আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের কমিউনিটিতে একটা পোস্ট করে দিয়েছি যে হচ্ছে আজকে কিন্তু ক্লাস আছে। তো আশা করি হচ্ছে যারা যারা হচ্ছে ভিডিওটা দেখেছো তারা সবাই চলে এসেছে, এবং তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো জানে না বা হচ্ছে এখনো আসে নাই তাদেরকে একটু হচ্ছে ছোট্ট করে হচ্ছে একটা টোকা দিয়ে দাও যে ভাইয়া ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো সবাই চলে আসি। তো আজকে একদমই কঠিন এমন কোনো কিছুই পড়াবো না। টপিকটা দেখতেই পাচ্ছ, বসতি, কোথায় থাকি, কেনই বা থাকি। সো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিব যে এইচএসসি তে কি আছে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমাদের এই এইচএসসি তে কি আছে, তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা দেখব। দেখি আগে কে কোথা থেকে আসো। দেখতে পাচ্ছি হচ্ছে আরাফ আছে আমাদের সাথে, শামিমা আক্তার আছে আমাদের সাথে আছো দেখতে পাচ্ছি। মিমের কথা তো বললাম, ওকে, ভেরি গুড। সো তোমাদের ফ্রেন্ডদের তোমাদের জানিয়েছো তো নাকি? সবাই যুক্ত হয়ে যাও। তো আজকে আমরা যেটা দেখবো যে টপিকটা সেটা কি, সেটা হচ্ছে বসতি। এখন তোমাদের কার কি অবস্থা একটু বলো তো দেখি, কার কি অবস্থা, পড়াশোনার কার কি অবস্থা, কেউ কি শুরু করেছো? আমি জানি হচ্ছে আমি তোমাদের জায়গায় থাকলে হয়তো একটু ফাঁকিবাজি করতাম, যে হচ্ছে পড়াশোনা শুরু করতাম না। সো দেখি তোমরা কি পড়াশোনা শুরু করে দিয়েছো সবাই? বলো তো দেখি। আমার টাইমের কথা বলবো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ওকে, ভেরি গুড। আরাফের প্রিয় বিষয় হচ্ছে ভূগোল, ভেরি গুড, শুনে ভালো লাগছে। ওকে, সো আমি যখন হচ্ছে এসএসসির পর হচ্ছে একটা লম্বা, আমাদের সময় এসএসসির পর একটা লম্বা সময় পেয়েছিলাম, ঠিক আছে, বেশ লম্বা একটা সময় পেয়েছিলাম। সো সেই সময় যেটা করেছিলাম আমি হচ্ছে আমি তো ঘুরতে চলে গিয়েছি, একদম এসএসসি পরীক্ষা দিয়েছি মানে হচ্ছে একদম খুব ভালো মতো হচ্ছে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এবার এসএসসির হচ্ছে রেজাল্ট দিচ্ছে, আমি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ঘুরতে চলে গিয়েছি। সো ওই সময়টা আমাকে আসলে কেউ তখনও বলেনি, ঠিক আছে, তখনও হচ্ছে বলেনি যে এই যে সময়টা আমি ঘুরছি, অবশ্যই ঘোরাফেরাও করতে হবে ডেফিনেটলি, বাট এত ম্যাসিভলি না, অবশ্যই পড়াশোনার মধ্যে থেকে ঘোরাফেরা করতে হবে। সো এত বছর হচ্ছে পড়াশোনা করেছো, এতদিন হচ্ছে এত স্ট্রাগল করেছো, একটু আধটু তো ঘুরতে হবে, তাই না? সো ঘোরাফেরা করার পাশাপাশি হচ্ছে পড়াশোনাটাও শুরু করে দেওয়ার জন্য সেরকম ভাবে গাইডলাইনটা কিন্তু পাইনি। তো এখন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাদের মধ্যে শামিমাকে দেখতে পাচ্ছি বিজনেস স্টাডিজ থেকে হিউম্যানিটিসে আসছে, অনেকে এরকম আছো যে বিভিন্ন গ্রুপ থেকে হচ্ছে হিউম্যানিটিসে শিফট হয়েছো, ঠিক আছে। সো তাদের উদ্দেশ্যেও বলবো টেনশন নিও না, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সো আজকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ গাইডলাইনটা দিব যে কিভাবে কি করব আমরা, ঠিক আছে, কিভাবে কি করব। আরব বলছে সে একজন জিওগ্রাফিস্ট হতে চায়, সেটা তার স্বপ্ন, ভেরি গুড, আশা করি হচ্ছে তুমি হতে পারবা। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অবশ্যই সেই জন্য চেষ্টা করতে হবে। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, এই যে আমাদের এইচএসসি যে টাইমলাইনটা, ঠিক আছে, আমাদের এইচএসসি যে টাইমলাইনটা, এই সময়টা হচ্ছে একটু ভালো মতো লক্ষ্য করো, ঠিক আছে। ধরো এই আজকের ক্লাসটা আগামী 1.5 বছর যদি তুমি মনে রাখতে পারো, তাহলে দেখবা যে তুমি অনেকখানি আগে গিয়েছো, ঠিক আছে। দেখো এইচএসসির এই লাইফটাতে সময় হচ্ছে কম, এটা তোমাকে সবাই বলবে, সময় হচ্ছে কি, সময় কম, পড়া হচ্ছে বেশি। অ্যাকচুয়ালি পড়া 3x হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে, পড়া প্রচুর বেশি, তার মানে কি হচ্ছে কঠিন, এরকম না। এরপর এই সময়টায়
হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে অনেক বেশি থাকে, ঠিক আছে? মানুষ এদিক সেদিক হচ্ছে চিন্তা ভাবনা করতে থাকে, অর্থাৎ পড়াশোনা থেকে দূরে সরে যায়। মানে হচ্ছে এই সকল কিছু হয়। এটা তো জাস্ট হচ্ছে একদম নর্মাল কথাবার্তা বললাম যে অ্যাকচুয়ালি এইচএসসি টাইমটাতে কি হয়, কেন হয় জানো? কারণ দেখবা নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারবা, দেখবা, ঠিক আছে? রিলেট করতে পারবা কিভাবে? দেখো, এতদিন অনেকে দেখবা যে হচ্ছে তোমাদেরকে বাবা মা হচ্ছে স্কুলে দিয়ে এসেছে, নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আবার দিয়ে আসছে। সো বাবা মা একটু হলেও হচ্ছে দেখছে যে হচ্ছে তুই পড়ছিস তো ঠিকঠাক মতো, তোমাকে কিন্তু চোখে চোখে রাখছে। বাট কলেজ লাইফে গিয়ে দেখবা আস্তে আস্তে যে হচ্ছে ওই রকম যেরকম হচ্ছে একদম ডেইলি পড়াশোনার খোঁজ খবর নেয়া, সেটা কিন্তু হয়তো আগের মতো হবে না। সো এই কারণে আমাদের যেটা দেখা যায়, আমাদের কাঁধের দুই পাশ দিয়ে দুইটা অদৃশ্য পাখা চলে আসে, ঠিক আছে? দুইটা অদৃশ্য পাখা চলে আসে, ঠিক আছে? ডিস্ট্রাকশনটা কেন হয় জিজ্ঞেস করছে মিম। সো এই যে দুইটা অদৃশ্য পাখা চলে আসে, এই পাখাগুলো দিয়ে হচ্ছে আমরা উঠতে থাকি। উঠতে থাকার কারণে যেটা দেখা যায় যে হচ্ছে পড়াশোনা তো হচ্ছে মাটিতে বসে করতে হবে, আর আমরা তো হচ্ছে আকাশে উঠতে থাকি। এই কারণে পড়াশোনা থেকে অ্যাকচুয়ালি আমরা দূরে চলে যাই, ঠিক আছে? পড়াশোনা থেকে দূরে চলে যাই। এখন ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের সময় কিন্তু কখনোই থেমে থাকবে না। ভালো মতো লক্ষ্য করো, সময় কিন্তু একদমই কম। এতটা কম, এতটাই কম ভাইয়া। তুমি হচ্ছে এক্সাম দিবা, তোমাদের হাফ ইয়ারলি আসবে, হাফ ইয়ারলিতে দেখবা সিলেবাস দিচ্ছে, তুমি পড়ছো হচ্ছে কচ্ছপের গতিতে। আর তোমাকে হচ্ছে সিলেবাসটা যেটা দেওয়া হলো এবং পরীক্ষা যেটা আসবে সেটা চলবে বুলেট ট্রেনের গতিতে। সো তুমি চিন্তা করছো যে হচ্ছে অ্যাকচুয়ালি আমি চাইলে কি, আমি হচ্ছে চাইলে শেষ করে ফেলতে পারবো, বাট এতদিন হয়তোবা পরীক্ষার আগের দিন বসে কোন রকমে শেষ করলেও করতে পারতা। বাট এখানে অনেক কি আছে, কনসেপচুয়াল ব্যাপার আছে, ঠিক আছে? কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে। এই কারণে তুমি যদি আগের দিন নিয়ে বসো, হয়তো 5টা টপিকের মধ্যে একটা টপিক বুঝতে পারো, বাকি 4টাই হচ্ছে আর ধরতে পারবা না। ভালো মতো লক্ষ্য করো, আমি কিন্তু পুরো তোমাদের টাইমলাইনটা বোঝাচ্ছি। এই যে 5টা টপিকের মধ্যে তুমি একটা পড়লা, বাকি থাকলো কয়টা? 4টা। এখন ঘটনা কি ঘটবে জানো ভাইয়া? এই যে 4টা টপিক বাকি, তোমার দেখবা প্রত্যেকটা সাবজেক্টে এইরকম হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে এইরকম। আমার নাম বলছি, দাঁড়াও আসছি, এটা শেষ করে নি তারপর আসছি। সো এই যে প্রত্যেকটা সাবজেক্টে এই ঘটনাটা ঘটছে, দেখবা হাফ ইয়ারলির পরে তোমার মাথায়ও নাই যে আমার তো 4টা টপিক পড়াই হয় নাই, নতুন করে আরো হচ্ছে আমাদের ইয়ার ফাইনালের জন্য কি দিয়ে দিবে, ইয়ার ফাইনালের জন্য আরো টপিক দিয়ে দিবে। সো ইয়ার ফাইনালে গিয়েও কি করবা, ইয়ার ফাইনালে গিয়েও হচ্ছে আবার নতুন করে এই সেম প্রসেসে চারটা করে টপিক হচ্ছে বাড়তেই থাকবে। যেটা ঘটবে সেটা হচ্ছে প্রথম বড় ধাক্কাটা কখন খাবা, সেটা হচ্ছে এই যে ইয়ার ফাইনালে গিয়ে একটা ধাক্কা খাবা, খেলা তো একটা ধাক্কা। এরপর এরপর হচ্ছে যখন প্রি টেস্ট আসবে, প্রি টেস্টে দেখবা ভাইয়া যে হচ্ছে টপিক কিছু পড়ছো, বাট অ্যাকচুয়ালি সমস্যা যেটা ঘটছে যে তোমার বাকি যেই হচ্ছে টপিক গুলো, এগুলো তো তুমি হচ্ছে পারোই না, এখন পর্যন্ত টাচই করো নাই। কারণ ওই যে আমি তো চিন্তা করছিলাম যে আমি পরে পড়ে ফেলবো, বাট ওই পরের সময়টা আর আসে নাই। এখন তুমি দেখলা কি তোমার হাতে আর 6 মাসও নাই, তখন কি হবে? প্রথম একটা বড় ধাক্কা খাওয়া যে হচ্ছে আমি তো এতদিন কিছুই পড়ি নাই, কি করব? এদিকে যাবা ওইদিকে যাবা, কিন্তু কোনো কুল কিনারা পাবা না। কেন পাবা না জানো? কারণ হচ্ছে তখন শুরু থেকে আর কেউ হচ্ছে তোমাকে ওই গাইডলাইনটা দিয়ে 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 আর পড়াবে না, কারণ অলরেডি তো চলে গিয়েছে সময়। সো পরের ব্যাচের জন্য তারা প্রিপারেশন নিবে, বুঝতে পেরেছো? সো তোমার সময় প্রি টেস্টে তুমি ধাক্কা খেয়ে গিয়েছো, এখন এই ধাক্কা তুমি সামলাতে পারবে কিনা এটা তোমার উপরে, ঠিক আছে? এরপর চলে আসবে টেস্ট। টেস্টে গিয়ে হয়তো প্রি টেস্টের পরে অনেকে ধাক্কা খেয়ে গিয়ে কোন রকমে হচ্ছে লাইনে চলে আসে, তারপরেও ওই যে গ্যাপটা থাকে, কনসেপচুয়াল গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ হয় না, ঠিক আছে? সো আলটিমেটলি টেস্টে বসার পর, টেস্টে তো পাস করেই যায় কোন রকমে, এরপর এইচএসসি তে গিয়ে হচ্ছে সবচেয়ে বড় ধরাটা খায়। এইচএসসি তে কি হয়? সবচেয়ে বড় ধরাটা খায়, ঠিক আছে? সবচেয়ে বড় ধরাটা খায়। সো এই কারণে একদম শুরু থেকে ভাইয়া আমি তোমাকে বলছি না আজকে এখন থেকেই বই খাতা নিয়ে 24 ঘন্টা পড়তে থাকো, এটা হিউম্যানলি ইম্পসিবল। আমি কখনোই এটা বলি না, বরঞ্চ তুমি যে কাজটা করবা যে অল্প অল্প করে হচ্ছে তুমি লাইনের ট্র্যাকে থাকো,
ট্র্যাক থেকে বাইরে চলে যাও না, মানে তুমি হচ্ছে পড়াশোনাটার সাথে থাকো অন্তত পক্ষে, ঠিক আছে? পুরোদমে না হলে অন্তত পক্ষে সাথে থাকো, যেন তুমি এই যে তোমার সিচুয়েশনটা এইচএসসি তে গিয়ে তুমি হচ্ছে কনসেপ্ট গুলো মাথায় না নিয়ে বসতে না হয়। ঠিক আছে? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কথাবার্তা বুঝতে পারছো? একটু বলো তো, কমেন্টে জানাও দেখি। ইন্টারেকশন না করলে তো পড়া হবে না। ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে একটা বড় একটা রিয়েলিটি চেক। ঠিক আছে? অনেক বড় একটা রিয়েলিটি চেক। সো এটা যদি হচ্ছে মাথায় না নাও, দেখবা পরে গিয়ে আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছ না। ঠিক আছে? সো আমার নাম জানতে যাচ্ছিলা? ঠিক আছে, আমার নাম হচ্ছে, সাইড দিয়ে লিখে দিই, দাঁড়াও। আমার নাম হচ্ছে, তোমাদের জিওগ্রাফিতে আমি থাকছি, অনেকেই হয়তো বা দেখেছো ইতিমধ্যে, বলেও ফেলেছো। সো পুরো নামটা দেই, হাসান আল মামুন সৌরভ। সো আমাকে তোমরা সবাই সৌরভ ভাইয়া হিসেবেই চেনো এবং চিনবা। সো এই হচ্ছে আমার নাম, সৌরভ ভাইয়া হিসেবেই হচ্ছে তোমরা চিনবা। এবং আমি তোমাদের জিওগ্রাফি জার্নিতে থাকছি, আমার সাথে তোমাদের লিমন ভাইয়াও থাকবে, তোমাদের সিমেন্স ভাইয়া থাকবে, বুশরা আপু থাকবে। সো আমরা থাকছি তোমাদের সাথে। ঠিক আছে? সো এই তো মোটামুটি হচ্ছে এইচএসসি জার্নিটা আমরা আসলে কি করে থাকি। ঠিক আছে? এখন এখন আসো আমাদের জিওগ্রাফিতে। ঠিক আছে? তোমাকে তো হচ্ছে আমি সবগুলো সাবজেক্টের ওভারঅল একটা আইডিয়া দিলাম যে হচ্ছে কি করি আমরা। এখন আসো হচ্ছে আমাদের জিওগ্রাফিতে আমরা কি করব। ঠিক আছে? জিওগ্রাফিতে আমরা কি করব। সো জিওগ্রাফিতে তোমরা সবাই, তোমাদের কি মনে আছে তোমাদের হচ্ছে এসএসসির বইটা কি তোমাদের সাথে আছে? এসএসসির বইটা কি তোমাদের সাথে আছে? বলো তো, সাথে আছে? না থাকলেও সমস্যা নেই, আসো আমি বের করে দিচ্ছি, সমস্যা নেই। আসো, এসএসসির বইটা আমি নিয়ে যাচ্ছি তোমাদের। এসএসসির একটু একটু আগে নিয়ে যাই। ঠিক আছে? এসএসসি তে নিয়ে যাই, বেশি সময় নিব না, এসএসসি তে নিয়ে যাই। এবং তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে তোমাদেরকে আগেই বলেছি যে হচ্ছে অনেক বেশি পড়া মাথার ভিতরে ঢুকিয়ে দিব না। আজকে হচ্ছে তোমাদের বেসিক একটা আইডিয়া দিব, কি আছে কি না আছে, আমরা কি পড়বো প্রত্যেকটা জিনিস, এবং তোমাদেরকে কি কি করতে হবে সবকিছু। ঠিক আছে? সো আমরা এই ক্লাসগুলোতে আমাদের বেসিকটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, কি অবস্থায় আছি আমরা। এরপর আমরা রেগুলার ক্লাস যখন শুরু করে দিব, তখন হচ্ছে একদম পুরো দমে, তখন কিন্তু আর হচ্ছে বসে থাকা যাবে না। ঠিক আছে? এখন একটু ফাঁকিবাজি এদিক ওদিক করলেও কোন রকমের ছাড় পেয়ে যাবা, কিন্তু পরে কিন্তু এই ছাড়টা পাবা না। ঠিক আছে? আসো, তো বইটা আছে অনেকের পাশে দেখতে পাচ্ছি, আসো আমিও খুলে ফেলি। তো আমাদের এটা ছিল হচ্ছে তোমাদের এই যে বইয়ের হচ্ছে, দাঁড়াও বের করি আমি, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা ছিল হচ্ছে সপ্তম অধ্যায়, মানব বসতি। ঠিক আছে? 105 পৃষ্ঠায় ছিল তোমাদের। সো এই মানব বসতি নিয়ে হচ্ছে তো আমরা ইতোমধ্যে এসএসসি তে আলোচনা করেছি, তাই না? সো তোমরা কারা কারা হচ্ছে আমাদের এসএমপি তে ছিলা? কেউ কি আমাদের এসএমপি তে ছিলা? দেখি বলো তো। এই যে মানব বসতি। ঠিক আছে? মানব বসতি লেখাগুলা বোঝার দরকার নাই, কারণ হচ্ছে আমি তোমাদের কাছে বই তো আছে আর তোমরা পড়েও এসেছো। ঠিক আছে? পড়েও তো এসেছো। সো এটা সম্পর্কে তোমাদের আইডিয়া ইতোমধ্যে আছে। আমি জাস্ট দেখাচ্ছি যে কি ছিল ওই জায়গায়, ওই জায়গাটায় কি ছিল আর আমরা এখন কি পড়বো। ঠিক আছে? রুদ্র ঘোষ বলছে আজকে আমার প্রথম ক্লাস। সো তোমাদের সাথেও আজকে আমার ফার্স্ট ক্লাস। সো আরো দেখা হবে ইনশাল্লাহ সামনে, নেক্সট ক্লাসে আবারও আসছি আমি, সমস্যা নাই। আরো ভাইয়া আসবে, আপুরা আসবে, সো আমরা সবাই থাকবো তোমাদের সাথে। মেইনলি হচ্ছে দেখবা আমার হচ্ছে আর সিমেন্স ভাইয়ের, তোমাদের লিমন ভাইয়া, বুশরা আপু সবার সাথে হচ্ছে দেখা হচ্ছে। ঠিক আছে? ওকে। সো এই জায়গায় দেখো আমরা শুরুতে কি দেখলাম, নিয়ামক গুলা দেখলাম, যে হচ্ছে বসতি স্থাপনের নিয়ামক কোনগুলা, অর্থাৎ কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি ভূমিকা রাখে। সো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এই ইন্টারভিউ হচ্ছে আমরা নিয়ামক গুলো সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে? কেন আলোচনা করব সেটা পরে গিয়ে বুঝবো, যে হচ্ছে আমাদের বসতির যে প্রকারভেদ, এটার ক্ষেত্রে আমাদের ওই ধারণাটা কাজে লাগবে। ঠিক আছে? রুদ্র ছিল দেখতে পাচ্ছি, আরাফও ছিল। ওকে, ঠিক আছে। মিম হচ্ছে এফআরএল ক্লাস করেছিল, ভেরি গুড। ওকে, সো দেখতে পাচ্ছি মুন্নিও কথা বলছো, সমস্যা নাই। এখন এই যে বসতি স্থাপনের নিয়ামক, এগুলো তো নিয়ে তো আমরা আলোচনা করব, এবং বসতির ধরন, এগুলো নিয়ে ইতোমধ্যে আমরা কথাবার্তা বলেছি। আমরা এসএসসি তেও, যারা হচ্ছে এসএমপি তে ছিল, তোমাদের কে ক্লাস নিয়েছিল বলো তো দেখি, যারা যারা এসএমপি তে ছিল দেখি কে বলতে পারো আমাদের এই ক্লাসটা কে নিয়েছিল? ওকে তানিয়া, সমস্যা নাই, সায়েন্স ছিল তাই বই নেই, কোনো টেনশন নাই। বইটা হচ্ছে জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য তোমরা হচ্ছে কোথায় যাবা,
এনসিটিভির ওয়েবসাইটে হচ্ছে গিয়ে জাস্ট দেখবা। আর যারা যারা হচ্ছে শিফট করেছো আমি তাদের উদ্দেশ্য বলবো, দাঁড়াও এটা এই অংশটা শেষ করে নেই, তারপর হচ্ছে যারা অন্য গ্রুপ থেকে এসেছো হিউম্যানিটিসে তাদের জন্য বলবো, টেনশন নিও না, ঠিক আছে? ওকে, সো আমরা কি দেখেছি? আমরা হচ্ছে এই যে বসতির বিভিন্ন প্রকারভেদ, গ্রামীণ বসতি এবং হচ্ছে আমরা কি দেখেছি, নগর বসতি সম্পর্কে আলোচনা করেছি। এরপর এই যে গ্রামীণ বসতির বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করেছি। সো এই জায়গাতেও আমরা আরো ডিটেলসে জানবো। এখন কি জানবো? ডিটেলসে জানবো এবং এই বসতিগুলোর ক্ষেত্রে নিয়ামক গুলার কি প্রভাব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো বিক্ষিপ্ত বসতি, তারপর রৈখিক বসতি, এগুলো নিয়ে তো হচ্ছে আমরা আলোচনা করেছি। নগরায়ন, আমাদের এই জায়গাতেও নগরায়ন থাকছে। সো মোদ্দা কথা হচ্ছে, মানে একদম ফাইনাল কথা যেটা, সেটা হচ্ছে এসএসসি তে যা পড়েছি এইচএসসি তেও সেম টপিক গুলাই থাকবে, বাট ব্রড আকারে। তোমাকে অনেক কনসেপচুয়াল বিষয় জানতে হবে। ধরো এই জায়গায় তুমি আগে হচ্ছে কি করতে পারতা, আগে ধরো হচ্ছে কথার কথা, ধরো হচ্ছে রৈখিক বসতি, রৈখিক বসতি জাস্ট নরমাল লিখে দিয়ে চলে আসতে পারতাম, ঠিক আছে? কিন্তু এখন তোমাকে কি করতে হবে, এখন বিভিন্ন ম্যাপ, ডায়াগ্রাম, চিত্র আঁকতে হতে পারে, এবং একই সাথে আঁকতে হতে পারে না, আঁকতে হবে অ্যাকচুয়ালি, এবং একই সাথে তোমার এই বিষয়গুলো, রৈখিক বসতি কি, কেন গড়ে ওঠে, বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে জানতে হবে, ঠিক আছে? অর্থনীতি ছিল না তাই ভয় হচ্ছে ভাইয়া, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসো দেখি কেন কারণ নাই। কারণটা হচ্ছে ভাইয়া দেখো, ভালো মতো লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এই যে অনেকে বলছো যে ভাইয়া ভয় পাচ্ছি, অনেকে গ্রুপ চেঞ্জ করেছো তাই না? অনেকে গ্রুপ চেঞ্জ করেছো। সো যারা যারা অ্যাকচুয়ালি গ্রুপ চেঞ্জ করেছো তাদের প্রথম প্রবলেম যেটা, তোমরা অ্যাকচুয়ালি কি করেছো, তোমরা টপিক গুলা জানো না এবং কিভাবে পড়বে সেটাও জানো না। সো এটা সলিউশন কি? সলিউশন খুবই সহজ ভাইয়া। প্রথম কথা হচ্ছে টপিক জানার জন্য তোমাকে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। কি করতে হবে? জাস্ট এনসিটিভির ওয়েবসাইটে ঢুকবা, গিয়ে বইটা নামাবা, নামিয়ে জাস্ট পিডিএফটাই জাস্ট স্ক্রল করে দেখো। ফেসবুকে তো স্ক্রল করোই সারাদিন, সমস্যা কি? লাগলে হচ্ছে আধা ঘন্টা এই টপিক গুলো স্ক্রল করলাম, সমস্যা নাই তো। জাস্ট যেন তোমার হচ্ছে আইডিয়া থাকে। রুদ্র ঘোষ হচ্ছে মেবি অনেকক্ষণ পরে মনে করতে পেরেছো বা দেখে আসছো নাকি, লিমন ভাইয়া নিয়েছিল। আচ্ছা, সো এই যে টপিকগুলো একটু মাথায় থাকতে হবে, এতে করে ইজি হবে তোমার জন্য পড়াগুলো বুঝতে এখনকার, ঠিক আছে? এবং ধরো যারা পড়াও নাই তাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ কি? কারণ ওই টপিকগুলো তো আমরা ডিটেলসে আলোচনা করব। সো ধরো তুমি আগে থেকে পড়ে আসো নাই, তাও কোনো সমস্যা নেই, বাট যারা পড়ে এসেছো তাদের ওই ভয়টা আর থাকবে না যে আসলে নতুন কিছু জানছি। আমরা হচ্ছে অবশ্যই নতুন বিষয় জানবো, বাট তোমার কাছে মনে হবে না যে টপিকটা আর নতুন, যদি তুমি হচ্ছে আগে থেকে পড়ে থাকো, ঠিক আছে? এরপর কিভাবে পড়বো, এখন এই জায়গায় যেহেতু বলেছি অনেক কনসেপচুয়াল ব্যাপার আছে, সো আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো কিভাবে ম্যাপ আঁকতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে, এই প্রত্যেকটা বিষয় দেখাই দিব। সো টেনশন করার কোনো কারণ নাই। মানুষের হচ্ছে কোনো একটা কিছু করতে না পারার পেছনে একদম মেইন কারণ যেটা, সেটা হচ্ছে তার ভয়, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে ভয় পাচ্ছ, তুমি করতে পারবা না, এই ভয়ের কারণে, ঠিক আছে, এই ভয়ের কারণেই হচ্ছে তুমি অ্যাকচুয়ালি 50% অনেক পিছিয়ে যাবা, বুঝতে পারছো? সো ভয়টাকে জয় করতে হবে, তাহলেই হচ্ছে অ্যাকচুয়ালি সামনের দিকে ধরো 50% কাজ তোমার হয়ে গিয়েছে। তুমি হয়তো বা কোনো একটা পড়া না বুঝতে পারো, খুবই স্বাভাবিক ভাইয়া। ধরো আমি 2 ঘন্টা পরে একটা টপিক বুঝতে পারি, অন্য কারো হয়তো ওই টপিকটা পড়তে 4 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে যে তোমাকে টাইম দিতে হবে। এইচএসসি তে মেইন যে গেমটা, সেই গেমটাই হচ্ছে টাইম, ঠিক আছে? আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে এসএসসি তে হয়তোবা অনেক কম টাইম পরেও ভালো একটা আউটকাম পেয়ে গিয়েছি কোনোভাবে হয়তোবা, ঠিক আছে? বাট আমাদের এইচএসসি তে তুমি যদি টাইম না দাও, তুমি হচ্ছে রিটার্নটা পাবা না, ভ্যালু পাবা না ঠিক মতো, ঠিক আছে? তোমাকে টাইম দিতে হবে। ধরো কোন একটা রিলেশনশিপ তোমার সাথে, ধরো বাবা মার হোক, ভাই বোনের হোক, ঠিক আছে, ফ্রেন্ডদের হোক, তুমি যদি তাদেরকে টাইম না দাও, তাহলে কি তাদের সাথে তোমার বন্ডিংটা স্ট্রং হবে? বইয়ের সাথেও সেম ভাইয়া, তুমি পড়াশোনায় যদি একটু টাইম না দাও, ঠিক আছে, তাহলে তোমার সাথে পড়াশোনার যে রিলেশনশিপটা সেটা হচ্ছে ঠিকঠাক মতো থাকবে না। ওকে, সো অনেক কথাই তো বললাম, এইবার আসো আমরা মেইন পড়ায় চলে যাই ধীরে ধীরে, ঠিক আছে? আমরা মেইন পড়ায় চলে যাই ধীরে ধীরে, যে আসলে এইচএসসি তে আমরা কি বিষয়গুলো দেখব। এখন
প্রথম কথা হচ্ছে আজকে তো আমরা জাস্ট দেখছি যে কোন কোন টপিকগুলো আছে, আমরা কিন্তু এই বেসিকটা আছে কিনা জাস্ট তোমাদের যাচাই করছি যে তোমাদের মাথায় আছে কিনা, না থাকলে এই বেসিকটা দিয়ে দিচ্ছি। এবং মেইন ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে যাব আরো, ঠিক আছে? আজকে তো ধরো বলছি যে হচ্ছে বসতি স্থাপনের নিয়ামক কি কি কোনগুলা, বাট যখন আমরা পড়বো এই বসতি স্থাপনের নিয়ামকগুলা কিভাবে প্রভাব বিস্তার করে একটা বসতি স্থাপনে, সেইগুলো নিয়েও কিন্তু আলোচনা করব এবং জানতে হবে আমাদেরকে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড। অনেকে আলোচনা করছো যে কার কয়টা এমসিকিউ হয়েছিল এসএসসি তে, সমস্যা নাই। সো পাস্ট যেটা চলে গিয়েছে সেটাকে পেছনে রাখো, রেখে সামনের দিকে আগাও, ঠিক আছে? কারণ হয়তো কেউ একজন এসএসসি তে ধরো এমসিকিউ তে 28 পেয়েছো, সো এই 28 পেয়ে তুমি ধরো অনেক কনফিডেন্ট, বাট তুমি এইচএসসি তে যদি ভালো করতে না পারো ওই 28 এর কোনো মূল্য নাই, ঠিক আছে? আবার ধরো কেউ অনেক খারাপ করে ফেলেছো, সো এই যে খারাপ করেছো তুমি এইচএসসি তে যদি ভালো করো তাহলে তোমার পিছনে কি খারাপ করেছো এটার কোনো ভ্যালু নাই। সো মানুষ সবসময় তোমার প্রেজেন্ট এবং হচ্ছে ফিউচার নিয়ে কথাবার্তা বলবে। পাস্টে কি করেছো সেটা হয়তো বা কিছুদিন যতক্ষণ না তুমি হচ্ছে নিজেকে প্রুফ করছো ততদিন হচ্ছে কিছু কথাবার্তা বলবে, বাট ইন নিয়ার ফিউচার হচ্ছে তোমাকে হচ্ছে ওই তোমার প্রেজেন্ট আর ফিউচার নিয়ে কথা বলবে, ঠিক আছে? ওকে, সো আসো সামনের দিকে আগাই। শুরুতে আমরা জানবো কি বসতি স্থাপনের নিয়ামক সমূহ। এখন ধরো আমরা কোন একটা জায়গায় হচ্ছে বসতি স্থাপন করতে চাই, ঠিক আছে? আমরা কোন একটা জায়গায় বসতি স্থাপন করতে চাই। এখন এইটার জন্য কোন বিষয়গুলা প্রভাব বিস্তার করে বা বসতি স্থাপনের যে নিয়ামকগুলা, সেই নিয়ামকগুলা কি কি? এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ। দেখো বলা হচ্ছে ভূ প্রকৃতি, মাটি, পশুচারণ, পানি সহজলভ্যতা, যোগাযোগ, প্রতিরক্ষা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমাদের বসতি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? ঠিক আছে, কিভাবে ভূমিকা রাখে, তাই না? ধরো এই যে আমাদের মাটির কথা বলা হচ্ছে, এখন ধরো হচ্ছে তুমি একজন কৃষক, তো একজন কৃষক তোমার হচ্ছে তুমি চাষাবাদ করতে চাও। এখন কোন একটা অঞ্চলের মাটি হচ্ছে অনেক বেশি উর্বর এবং অন্য আরেকটা অঞ্চলের মাটি হচ্ছে এতটা উর্বর না, অনুর্বর। তো এখন তুমি অ্যাকচুয়ালি কোন এলাকায় বাস করতে চাও বলো তো? তোমার কি ইচ্ছা হবে? তুমি কি হচ্ছে ধরো অনুর্বর এলাকায় থাকবা, বাট উর্বর এলাকায় গিয়ে হচ্ছে চাষাবাদ করে আবার অনুর্বর এলাকায় চলে আসবা, এরকম? নাকি হচ্ছে তুমি সেই উর্বর এলাকাতেই থাকবা, সেই এলাকাতে থেকে হচ্ছে তুমি চাষাবাদ করবা সেই এলাকাতে? কোনটা বলো তো? চিন্তা করে দেখো। ধরো আমার বাসা থেকে আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। সো আমি কি চেষ্টা করবো যে আমার অফিসের আশেপাশে থাকার জন্য, কারণ ধরো 15-30 কিলোমিটার প্রতিদিন আসা যাওয়া করলে আমি তো টায়ার্ড হয়ে যাব, ঠিকঠাক মতো হচ্ছে আসা যাওয়া করতে পারবো না, কাজ করতে পারবো না। সো ঠিক এই বিষয়গুলো মাথায় নিয়ে ধরো যে মানুষটা কাজ করবে সে তো তার আশেপাশে হচ্ছে বাসা স্থাপন করার চেষ্টা করবে, তাই না? এটা তো করবে, রাইট? সো এই যে মাটি হচ্ছে আমাদের বসতি স্থাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে? বলা হচ্ছে কি যে ধরো উর্বর এলাকায় মানুষ কি করবে? থাকতে যাবে। অনুর্বর এলাকায় ধরো হচ্ছে যারা কৃষি কাজ করে না তাদের আসলে অনুর্বর এলাকায় থাকলে কি তেমন কোনো সমস্যা নেই, বাট ধরো যারা কৃষক তারা চাইবে উর্বর এলাকার আশেপাশে থাকার জন্য, কারণ সেই জায়গায় হচ্ছে কি করতে পারবে? তারা চাষাবাদ করতে পারবে। তো এটা তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার আসো পশুচারণ। এখন ধরো তোমার কাছে অনেকগুলো গরু আছে, তো এগুলো তুমি পালন করতে চাও, বা হচ্ছে এগুলো হচ্ছে তুমি কি করতে চাও? এগুলো দিয়ে হচ্ছে তুমি ব্যবসা করতে চাও। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, তোমার যে এলাকায় থাকো তুমি, যে এই পশুগুলো নিয়ে, সেই এলাকায় ভালো মতো ঘাস জন্মায় না, খাবার দাবার ঠিক মতো দিতে পারো না, তোমাকে কিনে আনতে হয়। বাট তুমি ধরো এমন একটা এলাকায় গেলা যে এলাকায় অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো পশুগুলো হচ্ছে বিচরণ করতে পারে, তারা হচ্ছে ঘাস পাচ্ছে, খাবার পাচ্ছে। সো কোন এলাকাটায় থাকা তোমার জন্য লাভজনক বলো তো? কোন এলাকায়? যে এলাকায় হচ্ছে পশুচারণ করতে পারবা তুমি, তাই না? সো এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে মানুষ বসতি স্থাপন করে থাকে, ঠিক আছে? আরো এক্সাম্পল দিয়ে আসো। পানি সহজলভ্যতা। যারা শহর এলাকায় থাকো বা নগর এলাকায় থাকো তারা কি চিন্তা করো বলো তো? ঠিক আছে, তারা কি চিন্তা করো? তারা কি চিন্তা করে থাকো বলো? তারা চিন্তা করো হচ্ছে যে প্রথমেই একটা বাসায়
বাসায় হচ্ছে সবসময় পানি থাকে, তো ইলেকট্রিসিটি থাকে, গ্যাস পাওয়া যায়। এই তিনটা কোয়েশ্চেন করেন আগে, সবার আগে চিন্তা করে দেখো যারা হচ্ছে শহর এলাকায় থাকো বা নগর এলাকায় থাকো। সো পানির সহজলভ্যতা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো তুমি যদি হচ্ছে ঠিকঠাক মতো পানি না পাও তাহলে কিন্তু সেই জায়গায় থাকতে চাবা না, খুব স্বাভাবিক, কারণ তুমি পানি পাচ্ছ না। তোমার যে বেঁচে থাকার জন্য মেইন যে বিষয়গুলো সেইগুলো যদি না থাকে তাহলে তো তুমি থাকবা না ওই জায়গায়। সো বসতি স্থাপনের ক্ষেত্রে এই পানির সহজলভ্যতাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি? তার মানে ধরো এই বসতি স্থাপনের নিয়ামকগুলা একটা বা একাধিক, একসাথে অনেকগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেই। ধরো আমি একজন কৃষক না, ঠিক আছে, আমি একজন কৃষক না, আমি চাকরি করি। এখন আমি কি মাটি এবং পশুচারণ এটার কোনো ভূমিকা থাকবে আমি বসতি স্থাপন করতে গেলে? আমার ক্ষেত্রে কিন্তু থাকবে না। বাট আমি চিন্তা করব যে আমার অফিসে যেহেতু আমি যাতায়াত করি, আমার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় ঠিকঠাক নিরাপত্তা আছে কিনা, এবং আমি পানির সহজলভ্যতা বা হচ্ছে পানি পাচ্ছি কিনা ঠিকঠাক মতো, এই বিষয়গুলো কি আমার মাথায় থাকবে যখন আমি বসতি স্থাপন করব। ঠিক আছে, সো ধরো এই বিষয়গুলো আমার মাথায় নাই যখন আমি অফিসে চাকরি করছি। বাট ধরো আমি একজন কৃষক, তখন কিন্তু মাটি, পশুচারণ, পানির সহজলভ্যতা, ভূপ্রকৃতি, এই প্রত্যেকটা ব্যাপার আমার মাথায় কিন্তু কি থাকবে। বুঝতে পারছো? তোমরা বলো তো, রিলেট করতে পারছো? এগুলো কিন্তু একদম বেসিক, যে বসতি স্থাপনের জন্য তোমার কোন কোন বিষয়গুলো ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তোমরা কি নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারছো? আরেকটা জিনিস মাথায় রাখবা, যখনই কিছু পড়বা, তোমার নিজের লাইফ হোক আশেপাশে হোক, সবসময় লাইফের সাথে রিলেট করার চেষ্টা করবা। রিলেট করতে পারলে কি হবে? রিলেট করতে পারলে তুমি হচ্ছে সেই সময় পড়াটা ইজিয়ার হয়ে যাবে তোমার জন্য। ওকে, সো যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে মানুষ সেই জায়গায় থাকতে চাইবে না। এবং প্রতিরক্ষা ব্যবস্থা তো সবার আগে। ধরো তুমি হচ্ছে এমন এক জায়গায় থাকো যেই জায়গায় রাতের বেলা তোমার বাসার হচ্ছে কি পেছনের গেট ভেঙে তোমার হচ্ছে ফোন টোন যা আছে সব নিয়ে চলে যায়, তুমি কি ওই জায়গায় জীবনে থাকবা? কখনো থাকতে চাইবে না। ঠিক আছে, তো চিন্তা করো যে হচ্ছে ধরো তুমি মাটির কোনো একটা ঘরে, বা হচ্ছে মাটির ঘর বাদ দিলাম, এখন তো দেখাই যায় না, তো এমন কোন ঘর যেখানে হচ্ছে খুব সহজে নিরাপত্তা ব্যবস্থা একদম নাই, ধরো কল করলে পুলিশ আসতে ধরো হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, 1 ঘন্টা লেগে যাবে। সো সেই ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি সেই জায়গায় থাকতেই চাইবে না, তাই না? সো এই ব্যাপারগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো বসতি স্থাপনের নিয়ামক নিয়ে হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা করব, বাট তোমাদের এই এতটুকু বেসিক হচ্ছে থাকতে হবে, যেন হচ্ছে পরবর্তীতে আমরা যখন বিভিন্ন বিভিন্ন ধরনের বসতি নিয়ে আলোচনা করব তখন যেন তোমরা হচ্ছে কি করতে পারো, তখন যেন তোমরা রিলেট করে হচ্ছে সেগুলো পড়তে পারো। ঠিক আছে, ওকে, তাহলে সামনের দিকে যাই একটু। ওকে, সামনের দিকে যাই। এখন ভাইয়া আমাদের বিভিন্ন সংজ্ঞা একটু দেখি, কিছু সংজ্ঞা। আমরা তো আগে দেখেছিলাম কি, আগে যখন এসএসসি তে পড়তাম, যারা এসএমপি তে ছিলা, তোমাদেরকে কিন্তু বলতাম যে এমসিকিউ তে কিন্তু ডিরেক্ট আসতো যে হচ্ছে এই সংজ্ঞাটি কে বলেছেন বা এই কথাটি কে বলেছেন, তাই না? সো কিছু বিষয় দেখি আমরা, যে সংজ্ঞা কয়েকজন গুরুত্বপূর্ণ যারা হচ্ছে আমাদের কি ভূগোলবিদ আছেন তাদের সম্পর্কে তারা যেই কথাগুলো বলে গিয়েছেন বসতি নিয়ে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আসো, স্টোনের মতে কি বলছে তিনি? ভূমির সাথে সংযুক্ত মানব গোষ্ঠীর ঘরবাড়ি বিন্যাস। ভূমির সাথে সংযুক্ত, ঠিক আছে, ভূমি কোনটা? মাটি। সো মাটির সাথে সংযুক্ত মানব গোষ্ঠীর ঘরবাড়ির বিন্যাস, অর্থাৎ তাদের ঘরবাড়িগুলো কিভাবে গড়ে উঠেছে। ধরো একটা এই জায়গায় আর একটা হচ্ছে ওই 2 কিলোমিটার দূরে, সো এই যে বিক্ষিপ্ত অবস্থায় গড়ে উঠছে। সো তাদের যে ঘরবাড়িগুলা কিভাবে গড়ে উঠছে, কোন জায়গায় গড়ে উঠছে, এইটার যে বিন্যাসটা, ঠিক আছে, ধর একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি এই ব্যাপারটাকে, এই যে বিন্যাসটা, এইটাকে আমরা বলছি বসতি। কি বলছি ভাইয়া? বসতি। তো তিনি এটাকে বসতি বলছেন। মানে বসতি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সো আগের ক্লাসে এসএসসি থেকে আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে বসতি বলতে কি বোঝায় বা কে কি বলেছেন। পড়েছো এসএসসি তে? বলো দেখি, পড়েছো? ওকে, মুন্নি বলছে আমাদের বাসার নিচে 3টা গার্ড থাকে। ওকে, ভেরি গুড, প্রতিরক্ষা ব্যবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, সো ভালো। এরপর দেখো,
আমাদের ডিকশনারি অফ জিওগ্রাফিতে উদ্ধৃত করা হয়েছে যে বসতি হচ্ছে স্থায়ীভাবে বাস করার জন্য। দেখো, স্থায়ীভাবে বাস করার জন্য, তার মানে ব্যাপারটা এইরকম না। অনেকে কি করে, অনেকে হচ্ছে ধরো এইচএসসির পর তোমাদের মধ্যে অনেকে কোথায় চলে আসবা, দেখা যায় যে হচ্ছে ঢাকা শহরে চলে আসো। ঢাকা শহরে চলে এসে হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে ভর্তি হও কোচিং এর জন্য। সো সেই জায়গায় একটা পার্ট টাইম ধরো হচ্ছে 6 মাসের জন্য হচ্ছে বসতি স্থাপন করো, বাট ওইটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বসতি বলছি না, কারণ যেহেতু সেটা স্থায়ীভাবে বাস করার জন্য না, একটা অস্থায়ী ভাবে কোনো একটা সময়ের জন্য আমি থাকছি, তো সেইটাকে আমরা বসতি বলছি না। ডিকশনারি, জিওগ্রাফি ডিকশনারিতে বসতি কাকে বলছি, বসতি বলছি আমরা স্থায়ীভাবে বাস করার জন্য। মানে আমি ধরো হচ্ছে আজকে থেকে 15-20 বছর থাকবো এই এলাকায়, তো আমি চিন্তা করলাম আমি স্থায়ীভাবে এই জায়গায় থাকবো, বাস করার জন্য তৈরি আবাসস্থল, ঠিক আছে। তো সেই জায়গাটাকে আমরা বসতি বলতে পারি, ঠিক আছে, সেই জায়গাটাকে আমরা বসতি বলতে পারি। ভাইয়া টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মুন্নি চিত্র থাকলে চিত্র আমরা আঁকবো, কোনো টেনশন নিও না, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণই নেই। ওকে, ঠিক আছে। সো এক একজন এক একটা সংজ্ঞা দিবে, এক একজন এক একভাবে হচ্ছে সেটাকে ব্যাখ্যা করবে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো মেইন থিমটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যে জায়গায় থাকছো স্থায়ীভাবে, এবং সেই স্থায়ীভাবে থাকার যে বিন্যাসটা, সেটাই হচ্ছে কি বসতি, ঠিক আছে। মানে বাস করা, বসতি বলতে বাংলায় কি বোঝায়, বাস করা বা থাকা। তো থাকার জায়গাটাই হচ্ছে বসতি। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা আসো একটা পোল দিয়ে যাচাই করি, সবার কাছে একটা পোল যাবে, ঠিক আছে। আসো পোলটা কিভাবে কাজ করে দেখি, তোমরা কি ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস, নো, কোনটা? আসো তোমাদের কাছে একটা পোল দেই তো দেখি কে কে বুঝতে পারছো, সবাই রেসপন্স করবা। তো আমরা যখন ক্লাস নেই, ঠিক আছে, আমরা যখন ক্লাস নেই তখন কি হয় জানো, তখন ধরো ক্লাসের মাঝখানে তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, ক্লাসের মাঝখানে ধরো তোমাকে কোনো একটা কিছু প্রশ্ন আমি করলাম, ঠিক আছে, ধরো তোমাকে কোনো একটা প্রশ্ন করলাম যে ভাইয়া এই প্রশ্নের উত্তরটা কি, ভাইয়া কোনো একটা কিছু পড়াচ্ছি, পড়িয়ে বললাম যে এই প্রশ্নের উত্তরটা কি। সো তখন তোমাকে হচ্ছে ওই 4টা অপশন আসবে যে এ বি সি ডি, ক্লাসের মাঝখানে এভাবে পোল দিব, পোল দিয়ে যাচাই করবো যে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসের মাঝখানে আছো কিনা, ঠিক আছে, ক্লাসের মাঝখানে আছো কিনা। দেখি তো সবাই বুঝতে পারছো কিনা এতটুক যতটুক পড়িয়েছি আমি। আর বলছে কিন্তু না, কিন্তু না বলতে কি বোঝাচ্ছ ভাইয়া, আমি এখনো ক্লিয়ার না তোমার প্রশ্নের কথাটা, মানে তোমার প্রশ্নটাই ক্লিয়ার না অ্যাকচুয়ালি, যে কিন্তু না বলতে কি বোঝাচ্ছ। দেখতে পাচ্ছি পোলে রেসপন্স করেছো সবাই, কিন্তু রেসপন্স করো নাই, পোলের রেসপন্স করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? সবাই কিন্তু রেসপন্স করো নাই দেখতে পাচ্ছি ভাইয়া, পোলে রেসপন্স করতে হবে, রেসপন্স করে বলো যে বুঝতে পারছো কিনা, তাহলেই না আমি বুঝতে পারবো যে তোমরা। আচ্ছা, একজন শুধুমাত্র দেখিয়েছো যে বুঝতে পারছি না। তো ভাইয়া তুমি একটু কমেন্টে জানাও যে কি ক্লিয়ার না বা কি বুঝতে পারছো না, তো আমি চেষ্টা করব, ঠিক আছে, বোঝানোর জন্য। আমি এই জায়গায় আছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমার এইচএসসি যত ধরনের সাপোর্ট দরকার আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে, তোমাদের সাথে আছি, টেনশন নিও না। এখন আরেকজন বুকানন ব্যক্তি, তো সে হচ্ছে সংজ্ঞায়িত করেছেন বসতিকে এইভাবে, তিনি বসতিকে এইভাবে সংজ্ঞায়ন করেছেন, কিভাবে বলছেন যে বসতি অর্থে এক বা একাধিক নির্মাণ এবং বসতি জমি, পথঘাট, পার্ক বা বাগান হিসেবে ব্যবহৃত খোলা জায়গা সহ এসব নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রকার কাঠামোকে বোঝায়, ঠিক আছে। মানে কি বোঝাচ্ছে ভালো মতো দেখো, ভালো মতো দেখো কি বোঝাচ্ছে। বোঝাচ্ছে হচ্ছে বসতি বলতে তিনি বোঝাচ্ছেন শুধুমাত্র একটা জায়গায় বাস করা না, সেই জায়গায় থাকার পাশাপাশি সেই জায়গার যে জমি, রাস্তাঘাট, সেই জায়গায় পার্ক আছে কিনা, কোনো বিনোদন কেন্দ্র আছে কিনা, ঠিক আছে, কি ধরনের জায়গা আছে, খোলা জায়গা আছে কিনা, এই সকল কিছু, ঠিক আছে, সকল কিছু, এবং এই কাঠামোটা, স্ট্রাকচারটা কিভাবে নির্মাণ করা হয়েছে। ধরো ছোট্ট একটা জায়গায় হচ্ছে 50 জন মানুষ বসে আছে গাদাগাদি করে, সো এইটা একটা স্ট্রাকচার। আবার ধরো অনেক বড় জায়গা, সো ওই অনেক বড় জায়গায় হচ্ছে জাস্ট 3-4 জন আছে, সো এইটা একটা স্ট্রাকচার বা কাঠামো। সো এই যে কাঠামোটা, এক জায়গায় অনেক মানুষ, এক জায়গায় কম মানুষ, সো এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি কি বলছে, তিনি বলছেন বসতি, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে
বলছে বসতি। ওকে, আরাফ ভাইয়া বলছো বুঝি নাই, কিন্তু তুমি যদি আমাকে না বলো যে হচ্ছে কি বুঝো নাই, তাহলে আমি কিভাবে উত্তর দিব বলো? তোমাকে তো বলতে হবে যে কি বুঝো নাই, সেই ক্ষেত্রে তো আমি তোমার হচ্ছে উত্তর দিতে পারবো। আর যারা লেটে আসছো ভাইয়া, অনেক কিছু মিস করে ফেলেছো আজকে আনফরচুনেটলি, কারণ আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করেছি। কি নিয়ে আলোচনা করেছি আমরা? হচ্ছে এসএসসি থেকে এইচএসসি ট্রানজিশনটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো যারা হচ্ছে শুরু থেকে ছিল আজকে ক্লাসে, ঠিক আছে, তারা একটা কাজ করতে পারো তোমাদের বাকি ফ্রেন্ডদের জানানোর জন্য। তোমরা কি স্ক্রিনশট নিয়েছিলা? স্ক্রিনশট নিয়েছো? যা যা স্ক্রিনশট নিয়েছিলা, ওই জার্নিটার হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে একটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, তোমাদের এইচএসসি 27 এর যে গ্রুপটা আছে স্টার স্টুডেন্টস এর, ঠিক আছে? সো সেই জায়গায় পোস্ট করে বলবা যে আজকে তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম। ওকে, অবশ্যই জানাতুল মাওয়াতরি, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো আবার রিপ্লে কেন, তুমি হচ্ছে বারবার কয়েকবার দেখতে পারবা, তোমাদের অ্যাপের মধ্যেই এইগুলো থাকবে, ঠিক আছে? ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা ক্লাস এইচএসসি পর্যন্ত তোমার হচ্ছে অ্যাক্সেস থাকবে। আর বলছো মেসেজ যাচ্ছে না কেন ভাইয়া? তোমার মেসেজ তো আসছে, কিন্তু কি মেসেজ দিচ্ছ যেটা যাচ্ছে না? তাহলে কি প্রবলেমটাই নিতে পারছে না, এরকম একটা প্রবলেম দিচ্ছ তুমি। যাই হোক, সো কি বুঝতে পারছো না আমাকে জানাবা, চেষ্টা করো বোঝানো, ঠিক আছে? আচ্ছা, তো বলছে এটি গ্রামাঞ্চলের এক নিঃসঙ্গ আবাস অথবা লক্ষ লক্ষ লোক অধ্যুষিত একটি নগরকেও বোঝাতে পারে। যেই কথাটা মাত্র তোমাকে বললাম, ঠিক আছে, যেই কথাটা মাত্র তোমাকে বললাম, কি বললাম? যে গ্রামাঞ্চলের নিঃসঙ্গ আবাস মানে হচ্ছে অনেক কম মানুষ ধরো গ্রামে আছে, সেই জায়গাকেও বুঝাইতে পারে। আবার ধরো কোন একটা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে, সেই জায়গাটাকেও বুঝাতে পারে, ঠিক আছে? সেই জায়গাটাকেও বোঝাতে পারে। সো যে কোনোটাই হতে পারে, এই দুইটা বিষয়কে আমরা বসতি বলবো, যেটাই হোক না কেন। আচ্ছা ভাইয়া, এই যে এখন যে বিষয় পড়ালেন তার একবার বোঝালে, কোন বিষয় ভাইয়া মুন্নি বলছো? এই বিষয়টা বলতে, আচ্ছা এই টপিকটা বলছো, আচ্ছা দেখাচ্ছি, আবার কোনো সমস্যা নাই। সংজ্ঞাগুলো বইয়েও পাবা, সমস্যা নাই, ঠিক আছে? বইয়ে পাবা, টেনশন নিও না। আর বই না থাকলে কি হয়েছে, ক্লাসে তো আমি নিয়েই আসছি। তো ক্লাসের স্লাইডে তো তুমি পেয়ে যাচ্ছ, তো সবকিছু তুমি একসাথেই পাচ্ছ, টেনশন নেওয়ার দরকার নাই। যেটা ধরো তুমি বইয়ে পাচ্ছ না, সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেটা তুমি আবার বাসায় প্র্যাকটিস করতে পারছো, এবং এর পাশাপাশি বই তো তোমার সাথে আছেই, ঠিক আছে? আচ্ছা 2-3 লাইনে হলে তুমি 2-3 লাইন লিখো, বা হচ্ছে 2-3 বারে হচ্ছে লিখে পাঠাও আরাম, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে বসতি বলতে বুকাননের মতো অ্যাকচুয়ালি শুধুমাত্র ঘর বাড়ি না, ঘর বাড়ির পাশাপাশি ধরো তোমার চারপাশে স্কুল কলেজ আছে, পার্ক আছে, এই প্রত্যেকটা জিনিসের যে স্ট্রাকচারটা, ধরো হচ্ছে 3টা কলেজ আছে, 2টা স্কুল আছে, একটা বিশ্ববিদ্যালয় আছে, 2টা পার্ক আছে, অফিস আদালত আছে, এই যে স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচারটাকে, কাঠামোটাকেই বোঝাচ্ছে, এইটাকে তিনি বসতি বলছেন। তো এই জায়গায় ধরো মানুষ অনেক কমও থাকতে পারে কিংবা অনেক বেশিও থাকতে পারে। আচ্ছা স্থায়ীভাবে না হলে কেন বসতি বলা যাবে না? ওকে, নাইস কোয়েশ্চেন, যে হচ্ছে স্থায়ীভাবে না হলে কেন বসতি বলা যাবে না, আর প্রশ্ন করেছে। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে যেটা বললাম একটু আগে, যে ভাইয়া দেখো তুমি পড়াশোনার জন্য হচ্ছে ঢাকায় আসলা, এসে পড়াশোনার জন্য ভর্তি হলা। সো তুমি কিন্তু যখন হচ্ছে তোমার ওই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছায় যাবা, ধরো হচ্ছে তোমার পড়াশোনায় কোথাও ভর্তি হয়ে গিয়েছো, তখন তুমি ভার্সিটির হলে উঠে যাবা। তো তুমি যে এতদিন ছিলা, সেই জায়গায় কি তুমি কি হচ্ছে ইন্টেনশন নিয়ে আসছো যে আমি এই জায়গায় থাকবো? সেটা কিন্তু ইন্টেনশন নিয়ে আসো নাই। সো যখন তুমি হচ্ছে সেই জায়গায় থাকার ইন্টেনশন নিয়ে আসো না, তখন, আচ্ছা আরো একটা সুন্দর এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে কোন এক জায়গায় ঘুরতে গিয়েছো, তো ঘুরতে যাও কি তুমি হচ্ছে বসতি বলবা? তুমি বসতি স্থাপন করতে গেছো, মানে বসতি মানে কি তুমি বাস করা, বা হচ্ছে তুমি জীবন যাপন করা, ঠিক আছে? তো যখন তুমি একটা জায়গায় হচ্ছে স্থায়ীভাবে থাকবা না, বা হচ্ছে তোমার ইন্টেনশন নাই থাকার, তার মানে কি? তার মানে তুমি সেই জায়গায় অ্যাকচুয়ালি নিজের জীবন যাপন বা লাইফ লিড করতে যাচ্ছ না। তো লাইফ লিড করতে যদি তুমি না যাও, তাহলে সেটাকে তুমি বসতি বলতে পারবা না, ঠিক আছে? ঢাকাতে অনেকে যারা থাকে তারা তো স্থায়ী নয়। আচ্ছা, তো এই জায়গায় অনেক কিছু মানে কি বলে এটাকে, হচ্ছে অনেক কিছু ডিফার করবে। কিরকম মানে হচ্ছে ডিফারেন্স আছে, কিরকম? ধরো অনেকে হচ্ছে 5 দিন অফিস করে করে হচ্ছে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে চলে যায়, ঠিক আছে? তো ওইটাকে আমরা হচ্ছে, একটা হচ্ছে তোমার স্থায়ী বসতি, আর একটা হচ্ছে টেম্পোরারিলি, হচ্ছে তুমি হচ্ছে ওই জায়গায় হচ্ছে বসতি স্থাপন করছো। এখন ধরো তুমি অফিস ছেড়ে তো আর চলে যাবা না, ঠিক আছে? অফিস ছেড়ে তুমি চলে যাবা না, ধরো তোমার অফিস আছেই, তুমি 5 দিন শহরে থাকো কোন একটা জায়গায়, তার মানে কি তুমি তোমার লাইফ লিড করছো এইখানে, প্লাস 2 দিন হচ্ছে আরেক জায়গায় লিড করছো। সো তুমি কিন্তু এইরকম ইন্টেনশন নাই যে হচ্ছে আমি 5 বছর পরে, বা হচ্ছে ধরো
10 বছর পরে ছেড়ে চলে যাব, আমাকে এখানেই থাকতে হবে, বাট আমি এখানেও থাকি আবার আরেক জায়গায় 2 দিন গিয়ে থাকি। সো আমার এইটাও হচ্ছে এক ধরনের বসতি, যেই জায়গায় আমি 2 দিন গিয়ে থাকছি সেটাও হচ্ছে আমার আরেক ধরনের বসতি, ঠিক আছে? সেই জায়গায় আরেক ধরনের বসতি। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, সো ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? তাহলে সামনের দিকে যাই একটু ধীরে ধীরে। ওকে, আসো। এখন বসতি স্থাপনের নিয়ামকের থেকে আমরা দেখলাম কোন ধরনের বসতিগুলো আছে, কোন ধরনের বসতি আছে। দেখো, গ্রামীণ বসতি এবং নগর বসতি। তোমরা কি এই দুইটা বসতি সম্পর্কে ইতোমধ্যে জেনে এসেছো? বলো তো, জানো তোমরা এই দুইটা বসতি সম্পর্কে? এসএসসি তে কি পড়েছো? যারা গ্রুপ চেঞ্জ করে আসছো তারা পড়ো নাই আমি জানি, বাকিরা কি পড়ে আসছো, নাকি কোন রকমে হচ্ছে পিছনের খাতে এভাবে দেখে দেখে লিখে পার করে চলে আসছো? কোনটা বলো তো, সত্যি করে বলবো। এখন কিন্তু লুকানোর কিছু নাই ভাইয়া, তোমাদেরকে বকাঝকা দিব না, কিছুই করব না। এখন জানতে হবে, যখন পড়াশোনা করবো তখন বকাঝকার কোনো কারণই নেই, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তো আসো, তোমরা তো পড়ে আসছোই, যারা হচ্ছে গ্রুপ চেঞ্জ করছে তাদের জন্য হচ্ছে এই কনসেপ্টটুকু একটু ক্লিয়ার করে রাখি। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, গ্রামীণ বসতি, যে বসতির সংখ্যা গরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য, মানে হচ্ছে তাদের জীবনযাপন করার জন্য, ঠিক আছে, লাইফ লিড করার জন্য, ঠিক আছে, লাইফ লিড করার জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে কৃষি কাজ। এখন দেখো কেন হচ্ছে এসএসসির পড়াটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, মুন্নি বলছো আগের বিষয়টা বুঝলেন না। কোন আগের বিষয় ভাইয়া? টপিক বলতে হবে তো। তোমরা তো সবাই বলছো যে সব বুঝতে পারছি, ঠিক আছে, সবাই বলছো সব বুঝতে পারছি, বাট আগের টপিক কোনটা বলছো? টপিক বলতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আসো, যেটা বলছিলাম যে হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সো কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সো এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে, এগুলো জানতে হবে। হ্যাঁ, মাস্টার বুক হবে ভাই, টেনশন নিও না, টেনশন নিও না। টেনশন, তোমার মাথার যত টেনশন সব হচ্ছে আমার, ঠিক আছে, সব আমার মাথায় দিয়ে দাও। তুমি রিল্যাক্সে পড়াশোনা করবা আর হচ্ছে ঠিকঠাক মতো সুস্থ থাকবা, বাকি কাজ হচ্ছে আমাদের, ঠিক আছে? আসো, যে জায়গায় ছিলাম, সো যে যেটা পড়েছো ভেরি গুড, আর যারা পড়ো নাই গ্রুপ চেঞ্জ করেছো তাদের জন্য বলছি। দেখো, কোন একটা এলাকার সংখ্যাগরিষ্ঠ মানে অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ যদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, স্পেসিফিক্যালি বলা হচ্ছে কি কৃষি কাজ বা এই ধরনের কাজ, ধরো হচ্ছে চাষাবাদ করা বা হচ্ছে কি বলে, ধরো হচ্ছে মাছ উৎপাদন করা, সো মাছ চাষ করা, সো এই ধরনের কাজের সাথে সংযুক্ত থাকে, যারা হচ্ছে সংযুক্ত থাকে বা যেই এলাকাটা ওই ধরনের মানুষদের নিয়ে গঠিত হয়, সেই এলাকাটাকে বা সেই বসতিকে আমরা বলছি কি? আমরা বলছি গ্রামীণ বসতি। কি বলছি? গ্রামীণ বসতি। কি বলছি ভাইয়া? গ্রামীণ বসতি, ঠিক আছে, গ্রামীণ বসতি। ওকে, গ্রামীণ বসতি। ভাইয়া টেনশন নিও না, লেকচার শিট পাবা, কোনো টেনশন নিও না, ঠিক আছে? মাস্টার বুক, লেকচার শিট, কি বললাম, এইসবের টেনশন আমার। তোমরা জাস্ট ভুলে যাও, আজকে ক্লাসে আসছো, জাস্ট ঠান্ডা মাথায় কি কি টপিক আছে এই বিষয়গুলো দেখো, আর কিচ্ছু লাগবে না তোমার। আমি তো আছি, টেনশন নিও না, ঠিক আছে? কথা তো দিয়েছি, সো কথা যেহেতু দিয়েছি, তোমাদের সব টেনশন হচ্ছে এখন থেকে আমার, ওকে? বাট তোমাদের একটা কাজ আছে, সেটা কি? ঠিক আছে, তোমাদের একটা কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া যে তোমাদের বন্ধু বান্ধবদেরকে কিন্তু বলতে হবে। একা একা কি সবাই মিলে হচ্ছে পাস করে ফেললে হবে? সবাই ভালো রেজাল্ট করলে হবে? বন্ধুদেরকে নিয়ে আসতে হবে। সো বন্ধুরা যারা এখনো হচ্ছে তোমাদের এখনো এনরোল করে নাই কোর্সের মধ্যে, দ্রুত জানাও জিওগ্রাফি কোর্সে এনরোল করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস যখন শুরু হবে তখন হচ্ছে তোমরা ডিটেলসে জানবা এগুলো, ঠিক আছে? মাস্টার বুক বা হচ্ছে লেকচার শিট যেটাই আসে তোমরা হচ্ছে ডিটেলসে জানবা, ওকে? টেনশন নিও না, ওকে? আচ্ছা, সো যেই জায়গায় ছিলাম, গ্রামীণ বসতি তো বুঝতে পেরেছো। সো সোজা বাংলা ভাষায় গ্রাম মানে বুঝো না? সো গ্রামে যে বসতিটা স্থাপন করা হয় এটা হচ্ছে গ্রামীণ বসতি। সো গ্রামে কি হয়? মানুষজন কৃষিকাজ করে, চাষাবাদ করে। সো এটা হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের একটা সেরা এক্সাম্পল বা হচ্ছে রিলেট করার জায়গা। এলাকার পাশে যদি কোনো পার্ক থাকে তাহলে সেটা, মানে পার্ক থাকলে প্রবলেম কোথায়? আর আমি বুঝতে পারি না, তোমার কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার না অ্যাকচুয়ালি। বলছো যদি পার্ক থাকে, সো পার্ক থাকলে প্রবলেম কোথায়? তাহলে সেটা দিয়ে লিখছো কোয়েশ্চেন মার্ক।
যেটা বোঝাতে চেয়েছে আগের পয়েন্টে, দেখো সেটা হচ্ছে এই যে আমাদের পার্ক বাগান বা হচ্ছে যেই যেই বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে যে স্ট্রাকচারটা, ঠিক আছে, কোথায় কি, এই স্ট্রাকচারটাকে বলছে বসতি। ঠিক আছে, স্ট্রাকচারটাকে বসতি বলছে। ঠিক আছে, ওকে, আসো। এরপর নগর বসতি, যে বসতি অঞ্চলে বলা হচ্ছে অধিকাংশ অধিবাসী শিল্পজাতকরণ, পরিবহন, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, সেই যে বসতি সেটাকে আমরা বলি নগর বসতি। কি বলি ভাইয়া? নগর বসতি। সো এগুলো তো তোমরা পড়ে আসছো, সো আজকে আসলে নতুন করে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট একটু মেমোরিটা ঝালাই করে নিয়ে নিচ্ছি যে হচ্ছে সবার মনে আছে কিনা। ঠিক আছে, আর যারা নতুন তাদের জন্য হচ্ছে আইডিয়া দিচ্ছে। ওকে, সো এই যে নগর বসতি, নগর বসতি বলতে কি বোঝায় ভাইয়া? যারা ধরো শহরে থাকে, সোজা বাংলা ভাষায় শহরের যে বসতিটা সেটাই আমরা বলতে পারি নগর বসতি। কি ধরনের দেখো, কি ধরনের দেখো, সেটা হচ্ছে যে যেই বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী শিল্পজাতকরণ, ধরো বিভিন্ন শিল্প কারখানা আছে, কাজ করছে, গার্মেন্টস শিল্পের যারা কাজ করে থাকে, বা পরিবহন, ধরো হচ্ছে যারা হচ্ছে কি বিভিন্ন জিনিস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বা হচ্ছে ধরো প্রশাসন, অর্থাৎ যেই এলাকাটা একটু দেখবা অনেক বেশি উন্নত, উন্নত বলতে কি, ধরো অনেক বেশি পরিমাণে কি আছে, অনেক বেশি পরিমাণে, আচ্ছা আরবের প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, আমি শেষ করিনি এটা, যে অনেক বেশি পরিমাণে হচ্ছে ধরো স্কুল কলেজ, তারপর হচ্ছে অফিস আদালত এগুলো থাকবে, ধরো সেইটাই হচ্ছে আমাদের নগর বসতি, মানে একটু ডেভেলপ থাকবে। ঠিক আছে, এখন আরব বলছে যে শুধু থাকার ঘরগুলোকে আমরা বসতি বলছি। দেখো এক জায়গায় বলছে কি, এক জায়গায় সংজ্ঞা হিসেবে দেয়া হচ্ছে যে পার্মানেন্ট ভাবে থাকার যে জায়গাটা সেটাকে আমরা বসতি বলছি। আরেকজন বলছে যে শুধুমাত্র থাকার জায়গা না, থাকার জায়গার আশেপাশে যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা হচ্ছে বসতি। সো এমন না যে তুমি শুধুমাত্র থাকার ঘরগুলাকেই বসতি বলবা, এর আশেপাশের আনুষঙ্গিক বিষয়গুলোকেও, স্ট্রাকচারকেও আমরা বসতি বলতে পারবো। ঠিক আছে, নাবিলা মৃধা বলছে এটা তো একদম ইজি ভাইয়া, কি বলতেছেন এগুলা? সো অনেকে কিন্তু অনেকে এই ইজি টপিক গুলো গুলিয়ে ফেলে। ঠিক আছে, গুলিয়ে ফেলে। হ্যাঁ, 9-10 এগুলো পড়েছো, অনেক ইজি, ভেরি গুড। সো 9-10 এই পড়াগুলাই, যে পড়াগুলো পড়েছো না, এই সেম পড়াগুলাই হচ্ছে কি এখন হচ্ছে আমরা ডিটেইলসে জানবো। সো আমি জাস্ট তোমাদেরকে আজকে কি বলেছি, আজকে বেসিক হচ্ছে দেখাবো কি কি পড়বা, সেই বেসিকটাই পরবর্তীতে ডিটেইলসে গিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, ভেরি গুড। মনে বলছে সে এই এই মানব বসতি থেকে হচ্ছে 2টা প্রশ্নের উত্তর করেছে, ভেরি গুড। আচ্ছা, বসতি ধরন এখন গ্রামীণ বসতি, পৌর বা শহুরে। ঠিক আছে, এই 2টা বসতি নিয়ে তো হচ্ছে আমরা আলোচনা করেই ফেললাম যে হচ্ছে গ্রামীণ বসতি ধরো হচ্ছে বৈশিষ্ট্য কি কি থাকে। ঠিক আছে, গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কি কি থাকে, শহুরে বসতির হচ্ছে বৈশিষ্ট্য কি কি থাকে, কেউ কি বলতে পারবা? একটা দুইটা করে বৈশিষ্ট্য বলো তো। আজকে ডিটেলসে যাব না, জাস্ট তোমাদের থেকেই শুনি কি ধরনের তোমাদের আইডিয়া থাকতে পারে। কেউ কি বই কিনেছো এখন পর্যন্ত? বলো তো, বই কি কেউ কিনেছো? বলো দেখি। ওকে, আমি একটু হেল্প করি। ঠিক আছে, ধরো গ্রামীণ বসতি ফার্স্ট বৈশিষ্ট্য সংজ্ঞাতেই ছিল ভাইয়া অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। তো এই গ্রামীণ বসতিতে মানুষজন কি থাকে, অধিকাংশ মানুষ কি করে, প্রথম শ্রেণী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এখন এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এইটার ভিত্তিতে আবার তাদের থাকার ঘরগুলাকে আমরা ভাগ করব, সেটা সামনের দিকে আসছি। ঠিক আছে, সামনের দিকে আসছি কিভাবে ভাগ করবো ভাইয়া। শুধুমাত্র এই চ্যাপ্টারটা না সুস্মিতা, পুরো জিওগ্রাফি হচ্ছে সহজ। ঠিক আছে, আমি তোমাকে এখন যেভাবে পড়াচ্ছি তোমার পড়ার ধরন দেখে মনে হচ্ছে সহজ, তুমি যদি হচ্ছে একদম ফার্স্টে বইটা খুলো, খুলে দেখবে আয় হায় অনেক কঠিন, কিভাবে পড়বো। বাট তুমি যদি ক্লাসে মনোযোগ দাও দেখবা এরপরে বইটা পড়লে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, যারা বই কিনে নেয় সমস্যা নাই, বাট বইটা দ্রুত একটু কিনে ফেলো। ঠিক আছে, তোমাদের তো হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের তো হচ্ছে বুক লিস্টটা দিয়ে দেওয়া হয়েছিল। সো সেই বুক লিস্ট দেখে একটু ভাইয়া বইটা কিনে ফেলো। ঠিক আছে, কারণ বইটা কিনে না ফেললে তোমার হচ্ছে পড়াশোনার প্রতি টানটা আসবে না। বই কিনে ফেললে অন্তত পক্ষে বইটা খুললে, মানে খুলে হলেও দেখবা একটু, বাট বইটা যদি না থাকে তাহলে তো পড়াশোনা করবা না, জানি এটা আমি। ঠিক আছে,
বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো এই ধরনের মানে বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এখন, ঠিক আছে? আলোচনা করব এখন না, অ্যাকচুয়ালি এই যে ইন্টারে আমরা হচ্ছে এইচএসসি তে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, এখন এই যে দেখো, এই জায়গায় শহুরে একটু ডেভেলপড, খুবই স্ট্রাকচার রয়েছে। তারপর হচ্ছে এই জায়গায় গ্রামীণ এলাকায় দেখবা যে হচ্ছে রৈখিক হচ্ছে বসতি স্থাপন করছে বা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে বসতি স্থাপন করছে, বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমের হতে পারে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। টেনশন নিও না ভাইয়া, তোমরা তো পড়ে আসছো নাকি? তোমরা তো পড়ে আসছো, সো টেনশন নিও না। আর যারা পড়ে আসো নাই তারাও টেনশন নিও না, ভাইয়া আছি। ওকে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, সো অবস্থানে এখন দেখো গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস কি এই জায়গায় ভাইয়া? ধরন ও বিন্যাসটা কি রকম? যে অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহ সমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলো কি পড়ে আসছো? দেখো তো, আসো তো, রিলেট করতে পারো তোমরা? এটা কি এই যে আমরা যে হচ্ছে আমরা পড়ে আসছিলাম এটার সাথে কি রিলেট করতে পারো? দেখো তো, গ্রামীণ বসতির যেই ভাগটা ছিল, রিলেট করতে পারো এই যে অংশটা? তোমরা কি রিলেট করতে পারো এই অংশটা? বলো তো, রিলেট করতে পারো কিনা দেখো। তোমাদের ছেড়ে দিচ্ছি আমি একটু সাইডে, দেখো রিলেট করতে পারো কিনা, বলো। রিলেট করতে পারো সবাই? পারো সবাই? ওকে, আই হাই, কি বলে একজন বলছে যে ভাইয়া আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো বিপ্লব। কেন ভাইয়া মাথার উপর দিয়ে কেন যাবে? কেন মাথার ভিতর দিয়ে যাবে না বলো? কোন জিনিসটা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে? একটা মানুষ গ্রামে থাকছে, তো গ্রামে যে মানুষগুলো থাকছে, গ্রামে বসবাস স্থাপন করা, এই ব্যাপারটাকে গ্রামীণ বসতি বলছি। আর শহরে যে থাকছে ওইটাকে বলছি শহুরে বসতি বা হচ্ছে কি আমাদের পৌর বসতি। সো এই ব্যাপারটা মাথার উপর দিয়ে যাওয়ার কি আছে? এটা তো এরোপ্লেন না বা হচ্ছে উড়োজাহাজ না যে তোমার মাথার উপর দিয়ে যাবে। কোন জায়গায় হচ্ছে সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি আছি তোমার জন্য, কোনো টেনশন নেই, বলো আমাকে কোথায় প্রবলেম হচ্ছে, জানাও আমাকে, আমি আছি, টেনশন নিও না। সো এই যে গ্রামীণ বসতি তো তোমরা দেখতেই পাচ্ছ। সো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আর ডিটেলসে যাব না। ওকে, আজকে আর ডিটেলসে যাব না। এরপর নগরায়ন তোমরা পড়েছো, সো এগুলো নিয়ে আর নতুন করে বলার কিছুই নাই, ঠিক আছে? এবং অনেকে বলছো যে হচ্ছে 2টা 3টা করে হচ্ছে এই জায়গা থেকে, 2টা 3টা না, অ্যাকচুয়ালি 2টা করে হচ্ছে উত্তর করেছো তোমরা। এখন নতুন কিছু টপিক আছে এই জায়গায়, ঠিক আছে? নতুন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। নতুন কিছু টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আসছি আমি, দাঁড়াও। ওকে, ঠিক আছে। অনেকেই চিত্রগুলোর কথা বলছো, ভেরি গুড। রৈখিক থেকে বোর্ডে কোয়েশ্চেন আসছিল। ওকে, সো এখন চেনা চেনা মনে হচ্ছে না? পড়াশোনা একটু মনে হচ্ছে ভাইয়া চিনতে পারছি। ওকে, সো আমাকে একটু এখন সবাই যারা ক্লাসে যুক্ত আছো একটা বিষয় জানাবা। আমি কিন্তু পোল ছাড়ছি আবার, ঠিক আছে? পোল ছাড়ছি। প্রশ্নটা হচ্ছে ভাইয়া, তোমরা সবাইকে আমাদের কোর্সে এনরোলড আছো? ঠিক আছে, সবাইকে আমাদের কোর্সে এনরোলড আছো, যুক্ত হয়েছো জিওগ্রাফির কোর্সে? এবং যারা যুক্ত হয়েছো সবাইকে আমাদের পেইড যে কমিউনিটি, ঠিক আছে, পেইড গ্রুপটা, সেই গ্রুপে কি যুক্ত হয়েছো? যেই জায়গায় আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে ভাইয়া? কোনো টেনশন নিও না, নগরায়ন একটু না ভালো মতো ডিটেলসে বুঝাবো, ঠিক আছে? টেনশন নিও না। বাট আজকে তোমাদেরকে আইডিয়া দিব জাস্ট, ঠিক আছে? আজকে জাস্ট আইডিয়া দিব, টেনশন নিও না। ওকে, আজকে জাস্ট আইডিয়া দিচ্ছি, যখন আমরা রেগুলার ক্লাসে যাব প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো পেইড গ্রুপে যুক্ত হয়েছে সবাই? মিম, সীমা আক্তার আছো দেখতে পাচ্ছি, বিপ্লব আছো, মুন্নি আছো, শামিমা আছো।
ওকে, বিপ্লব বলছো আবার হয়েছি আবার হয়নি, কনফিউজ হয়ে গেলাম আমি নিজেই। ওকে, সাবিহা তাহসিন বলছো আছি, আরাফ আছো, ভেরি গুড, রুদ্র ঘোষ আছো, সুস্মিতা আছো, ভেরি গুড। সো ম্যাক্সিমাম সবাই আছো কম বেশি। সো যারা যারা পেইড গ্রুপে যুক্ত হয়েছো, আমি আজকে একটা ভিডিও দিব এই ক্লাসের শেষে, সবাই গিয়ে কমেন্ট করবা, ঠিক আছে? সবাই গিয়ে কমেন্ট করবা যে আমি যে প্রশ্নটা করব সেটা উত্তর সবাই দিবা ঠিকঠাক মতো। ওকে, সবার কমেন্ট কিন্তু আমি হচ্ছে ক্লাস থেকে বের হওয়ার 10 মিনিটের মধ্যে ভিডিওটা দিব, ঠিক আছে? ভাই এইটা ওই গ্রুপ না আয়শা, এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ না, পেইড গ্রুপ, তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ, জিওগ্রাফির গ্রুপ, সেই গ্রুপের কথা বলছি, ঠিক আছে? জিওগ্রাফির গ্রুপ। সো জিওগ্রাফির গ্রুপে হচ্ছে যুক্ত হয়ে যাবা সবাই। আর যারা যারা এখনো এনরোল করো নাই, আজকে ক্লাসের পরে কি মনে হয় এনরোল করা উচিত নাকি উচিত না, তুমি চিন্তা করে দেখো। এখন দেখো, আসো, এখন হচ্ছে তোমাদের আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুদেরকে বন্ধুদেরকে হচ্ছে বলবা যে হচ্ছে সবাইকে একসাথে ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ প্রাইভেট গ্রুপটার কথা বলছি মিম। সো সবাইকে বলবা ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। সো তারা আর যেন লেট না করে, কারণ তোমরা তো সবাই দেখেছো যে হচ্ছে এইচএসসি যে টাইম লাইনটা সেটা কতটা ছোট এবং কিভাবে তোমাকে হচ্ছে একদম ছোট 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 ধাপে একদম পিছিয়ে রাখে। সো বন্ধুদেরকে আজকেই বলবা যে হচ্ছে সবাই মিলে যেন হচ্ছে যুক্ত হয়ে যায় কোর্সে, ঠিক আছে? একসাথে মিলে হচ্ছে আমরা সবাই উঠবো উপরের দিকে, একা একা না। যখন একসাথে উপরে উঠবো দেখবা হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে। যখন দেখবা যে হচ্ছে একা একা একটা পাহাড়ের উপর আছো, দেখতে ভাল লাগবে না। একটা ট্যুরে গিয়ে একা পাহাড়ের উপর উঠে বসে আছো, ভাল লাগবে? ভাল লাগবে না। বাট বন্ধু বান্ধব নিয়ে একসাথে গিয়ে উপরে উঠলে দেখবা ওটার আলাদা একটা ফিলিংস আছে, সবাই মিলে হচ্ছে অনেক আনন্দ পাচ্ছ, ঠিক আছে? বিপ্লব, কিভাবে গ্রুপে জয়েন হবা? তুমি হচ্ছে যদি কোর্সে যুক্ত হয়ে থাকো, তোমার কাছে ফেসবুকের হচ্ছে গ্রুপের লিংক চলে গিয়েছে, ঠিক আছে? তুমি যদি আমাদের জিওগ্রাফি কোর্সে যুক্ত হয়ে থাকো তাহলে তোমার কাছে তোমার কোর্স কেনার সাথে সাথে তোমাকে ফেসবুক গ্রুপে হচ্ছে যুক্ত হওয়ার জন্য লিংক পাঠানো হয়েছে, ঠিক আছে? ওকে, তুমি নাই কেন গ্রুপে বাট এনরোলড? ভাইয়া গ্রুপে না থাকলে এটা কিন্তু তোমার ব্যর্থতা, দ্রুত হচ্ছে আজকে গ্রুপে জয়েন হবা। সো তোমাদের মধ্যে যারা হচ্ছে এখনো যুক্ত হয় নাই, তোমাদের বন্ধুদের থেকে জেনে নিবা, বা হচ্ছে এই জায়গায় কেউ একজন দিয়ে দিতে পারো গ্রুপের লিংকটা, প্রাইভেট গ্রুপের। সো তোমাদেরকে কিন্তু প্রাইভেট গ্রুপের লিংকে জয়েন করলেই হবে না, তোমাকে ট্রানজাকশন আইডি দিতে হবে, যেই ট্রানজাকশন আইডি দিয়ে তুমি হচ্ছে কোর্সটা কিনেছো, ঠিক আছে? ওকে, আসো। সো আমরা গ্রামীণ যে বসতি তিনটা ভাগে ভাগ করতে পারি, কি? গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। সো একদম শর্টে একটু আলোচনা করে যাই, ঠিক আছে? যদিও পরে চিত্র আছে, বাট আজকে যেহেতু হচ্ছে বলেছি একদম ডিটেলসে যাব না, জাস্ট ছোট্ট করে আইডিয়া দিব কি কি পড়াবো, কি কি আছে সেগুলো নিয়ে। সো গোষ্ঠীবদ্ধ বসতি কি জানো, সংঘবদ্ধ বসতি কি তোমরা সবাই জানো? যখন একসাথে মানুষজন থাকবে কোন একটা কারণে, ধরো আদিকালে কি হতো, মানুষজন তো হচ্ছে সিকিউরিটি ছিল না তেমন একটা, যে কোনো সময় ধরো হচ্ছে পশু আক্রমণ করতে পারতো। সো ওই কনসেপ্ট থেকে মানুষজন হচ্ছে একসাথে থাকা শুরু করে, ঠিক আছে? সো ওই জায়গা থেকে দেখা যায় যে হচ্ছে গ্রামীণ মানুষজন অ্যাকচুয়ালি সংঘবদ্ধভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে একসাথে বসবাস করে, ঠিক আছে? সো একসাথে বসবাস করার কারণে তাদের মধ্যে দেখা যায় বন্ডিংটা আরো স্ট্রং হয়, ঠিক আছে? বন্ডিংটাও আরো স্ট্রং হয়, ওকে, বন্ডিংটাও আরো স্ট্রং হয়ে যায়। এবং আমরা এই যে এইচএসসি তে গিয়ে আমরা এখন পড়বো যে হচ্ছে এই যে সংঘবদ্ধ বসতি বা গোষ্ঠীবদ্ধ বসতি, এই বসতি অ্যাকচুয়ালি কোন কোন এলাকাতে আছে, গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্যগুলা কি রকম, এবং এগুলো আঁকাও শিখবো, ডায়াগ্রাম আঁকাও শিখবো, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? বিক্ষিপ্ত মানে কি? বিক্ষিপ্ত মানে খুব স্বাভাবিক, বুঝতেই পারছো, ছড়ানো ছিটানো। ধরো হচ্ছে, ধরো এই জায়গায় একটা বসতি, কোন একটা পাশ দিয়ে হচ্ছে ধরো নদী চলে গিয়েছে, এই জায়গায় আরেকটা, এই জায়গায় আরেকটা, এই জায়গায় আরেকটা, এই জায়গায় আরেকটা, ছড়ানো ছিটানো, ঠিক আছে? ছড়ানো ছিটানো বসতি হচ্ছে ছড়ানো ছিটানো, বিক্ষিপ্ত ভাবে হচ্ছে বসতি স্থাপন করা হলো, সেই বসতিটাকে আমরা কি বলছি? বিক্ষিপ্ত বসতি। সেই বসতিটাকে আমরা বলছি বিক্ষিপ্ত বসতি, ওকে? রেগুলার ক্লাস কবে থেকে হবে? রেগুলার ক্লাস আমরা কিন্তু এইগুলো কিন্তু আমাদের রেগুলার ক্লাসের মতোই ভাইয়া, জাস্ট আমরা এখন বেসিকটা বিল্ডিং করছি। এখন আমাদের একদম পুরো দমে ডিটেলস এর ক্লাস যেগুলো যেগুলো হচ্ছে তোমাদের একদম একদম তীরের মতো হচ্ছে, যেগুলো মিস করাই যাবে না, এগুলো মিস করা কিন্তু অনেক বিপজ্জনক। কারণ হচ্ছে এই আইডিয়াগুলো কিন্তু তখন আমি ধরো এখন বলে যাচ্ছি বিক্ষিপ্ত বসতি কি, তখন কিন্তু ডিরেক্ট চলে যাব বিক্ষিপ্ত বসতির কি বৈশিষ্ট্যগুলা কি কি, কোন কোন এলাকায় আছে,
তখন কিন্তু আর এত এত ভেঙে ভেঙে গুড়া গুড়া করে এই বেসিকটা পড়াবো না। সো বেসিকটা কিন্তু এই জন্যই বেসিক বিল্ডিং দিয়েছি ক্লাসের জন্য, ঠিক আছে? বেসিক বিল্ডিং এইটাও কিন্তু মেইন ক্লাসেরই একটা পার্ট, ঠিক আছে? এখন এগুলো পড়াগুলো ইজি, পরে এগুলো একটু ডিফিকাল্টি আস্তে আস্তে বাড়াবো। বাট ডিফিকাল্টি বাড়ালেও ভাইয়া যেভাবে পড়াচ্ছি, কঠিন মনে হচ্ছে বলো? সত্যিকার অর্থে কি কঠিন মনে হচ্ছে? আর আর ভাইয়া, মিমের আসল নাম নকল নাম যেই নাম থাকুক, সেটা কি আমাদের কাজ দেখার বিষয়? বলতো সেটা কি আমাদের দেখার বিষয়? তো তোমার যদি মনে হয় তুমি গোয়েন্দাগিরি করতে চাও, ক্লাসের পরে করো, কোনো সমস্যা নেই। ক্লাসের পরে গিয়ে হচ্ছে ডিটেকটিভ হয়ে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে মুন্নি, জি ভাইয়া বলে দিচ্ছি সবাইকে। আমি তোমার কাছ থেকে শুনবো যে হচ্ছে তুমি, তোমার কয়জন ফ্রেন্ড এসেছে, ঠিক আছে? কয়জন ফ্রেন্ড এসেছে আমি তোমার থেকেই শুনবো। ওকে, সো বিক্ষিপ্ত বসতি তো দেখলাম। রৈখিক বসতিটা কি ভাইয়া? ধরো কোন একটা নদী বা হচ্ছে কোন একটা বিষয়কে কেন্দ্র করে একটা সরল রেখাতে হচ্ছে যে বসতি স্থাপন করা হয়, ঠিক আছে? একদম সরল রেখাতে যে বসতি স্থাপন করা হবে সেইটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি রৈখিক বসতি। এই যে একজন বলছে, যে সুস্মিতা বলছে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক থাকে। সো ওইটাই বেসিক্যালি যে হচ্ছে বাড়িগুলা একটা একটা থেকে অনেকগুলো দূরে দূরে অবস্থান করে, বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে, ঠিক আছে? বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে, এই জন্য হচ্ছে সেটা আমাদের বিক্ষিপ্ত বসতি। আরব বলছে সে আমাকে জিজ্ঞাসা করলো। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, তোমাকে একটা কথা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা কি? যে এইচএসসির টাইমে ডিস্ট্রাকশন হচ্ছে সবচাইতে বেশি। ডিস্ট্রাকশন হচ্ছে, মুন্নি খুব সম্ভবত আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো ডিস্ট্রাকশন হচ্ছে সবচাইতে বেশি। তো এই জায়গায় তুমি ডিস্ট্রাক্ট হওয়ার অর্থ হচ্ছে তোমাকে হচ্ছে একদম যেই প্রবলেমটার কথা দিয়ে আমি শুরু করলাম সেই প্রবলেমের মধ্যেই ফেলে দিল। তো তুমি ডিস্ট্রাক্ট হবা না, ঠিক আছে? ডিস্ট্রাক্ট একদমই হবা না। শোনো, তুমি পড়াশোনা করবা তার মানে কি তোমার পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না? অবশ্যই থাকবে। আমি কখনোই এটা বলি না যে তুমি প্রত্যেকটা সময় ধরে বসে বসে পড়ো। পড়াশোনার পরিমাণটা, মাত্রাটা, সময়টা বেড়ে যাবে। তার মানে এই না যে তুমি হচ্ছে অন্য কিছু করতে পারবে না। তুমি খেলাধুলা করতে পারবা, ঘুরতে যেতে পারবা, সবকিছুই করতে পারবা। বাট তোমাকে পড়াশোনাটা একদম ফিক্সড রেখে করতে হবে। ধরো পড়াশোনাকে মাঝখানে রেখে এর চারপাশে বাকি সবকিছু করতে হবে, ঠিক আছে? এর চারপাশে বাকি সবকিছু করতে হবে। সো এইটাই হচ্ছে মেইন জিনিস। ওকে, আচ্ছা মুন্নি, তুমি দেখি হচ্ছে সবাইকে হচ্ছে বোকা বানিয়ে দিলা। বলছো যে হচ্ছে তোমার ফেসবুক আইডির লিংক। এই কাজ করলে কিন্তু ক্লাসের মাঝখানে একটা ছোট্ট পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা কি জানো? সেই পানিশমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসের মাঝখানে ব্যান করা যায়, ঠিক আছে? ক্লাসের মাঝখানে ব্যান করে দেয়া যায়। সো আমি যখন হচ্ছে তোমাদের ছোট ভাই বোনদের ক্লাস নেই, ঠিক আছে, তখন কিন্তু আমি আমি আমার আরেকটা বৈশিষ্ট্য বলি। আমি কিন্তু ক্লাসের মাঝখানে প্রচুর পরিমাণে হচ্ছে যারা দুষ্টামি করে তাদেরকে হচ্ছে রোস্ট করি, প্রচুর পরিমাণে যারা দুষ্টামি করে। পরে দ্বিতীয়বার তারা হচ্ছে আর মুখ খোলার সুযোগ পায় না। সো ভেবে চিন্তে কাজ করো, সমস্যা নাই। আর তোমাদের ছোট ভাই বোন থাকলে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো। সো আজকে তো হচ্ছে আমরা একদম নর্মাল যে টপিকগুলো, বেসিক টপিকগুলো দেখছি। যখন ডিটেইলসে যাব তখন দুষ্টামি করলে কিন্তু হচ্ছে এইদার ব্যান, এক হচ্ছে ব্যান মানে আর কমেন্ট করতে পারবে না ওই ক্লাসে, না হলে 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে যে তুমি তোমার হচ্ছে ক্লাসের ইররিলেভেন্ট কথাবার্তা বলার কারণে পরবর্তীতে এমন কিছু একটা বলবো যেটা হচ্ছে তোমার পরবর্তীতে আর কমেন্ট করতেই মন চাইবে না, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে ক্লাসে আসছো ক্লাস করতে, ক্লাস করো, ভাইয়ের সাথে মজা করবো, কোনো সমস্যা নাই। বাট এর বাইরে, এর বাইরে অন্য কোনো কিছু এলাও না, ঠিক আছে? আমি তো বললাম যে পার্সোনাল লাইফ পার্সোনাল জায়গায় করবো, কোনো সমস্যা নেই। বাট ক্লাসের মাঝখানে ক্লাস রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে ভাইয়াকে করো, কোনো টেনশন নেই, ঠিক আছে? ওকে আসো। সো রৈখিক বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, এগুলো নিয়ে হচ্ছে আমরা দেখলামই। এখন পৌর বসতি, ঠিক আছে? পৌর বসতির কথা বলছিলাম যে পৌর বসতির প্রকারভেদ। সো এই পৌর বসতির প্রকারভেদ গুলো নিয়েও হচ্ছে আমরা আলোচনা করব। বাট আজকে হচ্ছে ডিটেলসে যাচ্ছি না, পৌর বসতিরও অনেকগুলা প্রকারভেদ আছে। সো সবগুলো আমরা হচ্ছে যখন ডিটেলসে যাব তখন বলবো। তোমরা কি পড়েছো পৌর বসতির প্রকারভেদ গুলো? বলো, পড়েছো তোমরা? আমরা আজকে একদমই ডিটেলসে যাব না, টেনশন নিও না। জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে আইডিয়া দিচ্ছি কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন বিষয়গুলো তোমাদের না জানলেই না, ঠিক আছে? কোন বিষয়গুলো কোনো না জানলেই না, ঠিক আছে? ভুল হয়ে গেছে মুন্নি, ওকে ফাইন, ভেরি গুড, সমস্যা নাই। এখন ক্লাসের মধ্যে মনোযোগ দাও। সো এই টপিকগুলো কি তোমরা পড়েছো এর আগে? বলো তো দেখি। শামিমা পড়েছে, ওকে ওকে মুন্নি, কোনো সমস্যা নাই, ক্লাসে মনোযোগ দেই।
ঠিক আছে? ওকে, সো পড়ে থাকলে তো ভেরি গুড। আমরা হচ্ছে এই আমাদের এইচএসসি তে এসে এই টপিকগুলো হচ্ছে আরো ডিটেইলসে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, আরো ডিটেইলসে আলোচনা করব। সো পড়ো না, আমি জানি তোমরা কেউই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই টপিকগুলো কেউই পড়ো না। যারা হচ্ছে বই কিনে ফেলেছো তারা হয়তোবা পড়েছো। সো এই যে টপিকগুলো এগুলো নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। সো তোমরা দেখো তো কর্মধারা, কর্মধারা মানে কি ভাইয়া বলো তো? আমরা হচ্ছে ওই যে আগের যে অংশটা সেটা কিন্তু ছিল অবস্থান ও বিস্তার অনুসারে, মানে কোন জায়গায় অবস্থান করছে সেইটা অনুসারে। সেগুলো তোমাদের কাছে এখন অনেক কঠিন মনে হতে পারে, অ্যাকচুয়ালি একদমই কঠিন না। তো আজকে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের আপাতত এই মুহূর্তে যেহেতু আমাদের লাগছে না, আমরা হচ্ছে ডিটেইল ক্লাসে হচ্ছে যখন যাব তখন হচ্ছে আমরা দেখবো ভিজুয়ালাইজ করে একদম, ঠিক আছে, চিত্র সহ। যেটা আমাদেরকে এখন জানতে হবে সেটা হচ্ছে এই কর্মধারাটা কি ভাইয়া, কর্মধারাটা কি? ভাইয়া পড়ো নাই কোনো সমস্যাই নাই, যেহেতু পড়ো নাই কোনো সমস্যা নাই, না পড়ার জন্যই তো এখানে আসছো, পড়তেই তো আসছো। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি আছি, ভাইয়া আছি। তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, যারা এই যে আজকের ক্লাসে আছো, তোমাদের এইচএসসির আগ পর্যন্ত, ঠিক আছে, এইচএসসির আগ পর্যন্ত ভাইয়া তোমাদের সাথে আছি, একদমই টেনশন নিবা না। যে কোনো সমস্যা ধরো হচ্ছে তোমাদের কিভাবে পড়বা বুঝতে পারছো না, ভাইয়াকে জানাবা, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? আমার যতটুকু সাধ্যের মধ্যে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো কর্মধারা মানে কি ভাইয়া? কাজের ধারা। কাজের ধারা মানে কি ধরনের কাজ করছো এটার উপর ভিত্তি করে। সো প্রশাসনিক শহর, শিল্প শহর, বন্দর নগর, বাজার শহর, বিনোদন এবং অবসর যাপনের শহর। সো এই কাজের ধারা অনুসারে শহরকে ভাগ করা যায়। কিরকম আসে একটু দেখি। বন্দর নগরী বলে একটা নগর আছে বাংলাদেশকে বলা হয়, জানো? একটা জায়গা আছে বন্দর নগরী, সেটা কোনটা? কেউ কি বলতে পারবা? বন্দর নগরী কোনটা বলো তো, বলো দেখি। ওয়েট করি তোমাদের জন্য অ্যান্সারের জন্য। বন্দর নগরী কোনটাকে বলা হয়, কোন শহরটাকে? দেখি কে কে ধরতে পারো। হ্যাঁ, বই কিনে ফেলো ভাইয়া, বই কিনে ফেলো, কারণ যত আগে কিনে ফেলবা তত তোমাদের জন্য ভালো, ঠিক আছে? বন্দর নগরী কে কে বলতে পারবা দেখি। এখনো কিন্তু উত্তর পাই নাই আমি, বন্দর নগরীর উত্তরটা আমি এখনো পাই নাই। সীমা আক্তার, আরাফ, তারপর হচ্ছে মুন্নি। হ্যাঁ, এখন কিনে ফেললেই ভালো। আমাদের চট্টগ্রাম, ভেরি গুড, চট্টগ্রামকে বলা হয়। সো এই যে একটা এলাকা, এটাকে কেন বন্দর নগরী বলা হয়? এর কাজের জন্য, ঠিক আছে? ধরো বাইরের দেশ থেকে আসছে কোনো একটা কোনো কিছু, সো এই জায়গায় যে বন্দরে এসে উঠছে, সো এই জায়গা থেকে নামাচ্ছে, তারপর এখান দিয়ে আবার চলে যাচ্ছে এক্সপোর্ট হয়ে। সো এই যে বন্দরের কাজগুলা, এই কাজের ভিত্তিতে যেহেতু এই অঞ্চলটা নিয়ে, হ্যাঁ আরো অনেক আছে, বাট আমরা সাধারণত চট্টগ্রামকে বন্দর নগরী বলে থাকি, তাই না? সো এই যে চট্টগ্রাম এলাকাটার যে কাজ, এই জায়গায় যে কাজগুলা হয়, এই কাজের ভিত্তিতে, ঠিক আছে, কাজের জন্য আমরা এটাকে বন্দর নগর বলে থাকি, ঠিক আছে, বন্দর নগর বলে থাকি। সো একই রকম ভাবে যে এলাকায় ধরো হচ্ছে কলকারখানা অনেক বেশি, শিল্প কলকারখানা যে অঞ্চলগুলোতে অনেক বেশি, সেটাকে আমরা কি রাখবো? শিল্প শহর, তাই না? ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তেজগাঁয়ের নাম শুনেছো? সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সো এই যে কাজ, কোন একটা অঞ্চলে কোন একটা নির্দিষ্ট কাজ হয়, এই যে কাজ হয়, এই কাজ হওয়ার ব্যাপারটাকে, যে এই অঞ্চলে ধরো কোনো একটা নির্দিষ্ট কাজ হয়, ওই কাজের ভিত্তিতে ওই এরিয়াটার যেই নাম, সেই নামটাকে আমরা বলছি আলাদা আলাদা, ঠিক আছে? সেই নামের ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করে ফেলছি, ঠিক আছে, পৌরবসতিকে, ঠিক আছে, নামের ভিত্তিতে। ক্লিয়ার ভাইয়া? এতটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই এতটুকু? আর বেশিক্ষণ নিব না আজকে, আর 20 মিনিটের মতো পড়িয়ে ছেড়ে দিব, টেনশন নিও না। এতটুকু কি তোমরা ক্লিয়ার সবাই? এটা বলো আগে। হাই হাই, সুস্মিতা বলছে চট্টগ্রাম কি? তুমি কি বাংলাদেশের নাগরিক? ক্লাস 11-এ পড়া একটা মানুষ যদি বলে যে হচ্ছে চট্টগ্রাম কি, তাহলে তো হচ্ছে আমাদের হচ্ছে আগে ম্যাপ দেখাইতে হবে ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া। আয়শা, কি বই কিনবো এখন? তার মানে হচ্ছে তুমি মেবি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা করো নাই, একটু ওরিয়েন্টেশন ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? জিওগ্রাফির বই কোনগুলো কিনতে হবে সেটার জন্য ওরিয়েন্টেশন ক্লাসটা করে ফেলবা।
আচ্ছা, সো এতটুকু তো ক্লিয়ার যে ধরো কোন একটা এরিয়াতে একটা নির্দিষ্ট ধরনের কাজ হয়, সেই কাজের জন্য এরিয়াটাকে আলাদাভাবে চেনা যায়। সো সেই জন্য সেই এরিয়াটার নাম চেঞ্জ করে আলাদাভাবে বলা হয়, আলাদাভাবে ডাকা হয়। সেই সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অনুসারে আমরা বিভিন্ন ভাগ করে থাকি শহরকে, ঠিক আছে, পৌর এলাকাকে। সো বাজার শহর যে এলাকায় হচ্ছে ধরো হচ্ছে শুধুমাত্র মানে বাজারই থাকে, যে হচ্ছে সেই জায়গায় মানুষজন কেনা বেচা করতে যায়, সেই এলাকাটাকে বলে বাজার শহর। তারপর যে জায়গায় হচ্ছে অনেক বিনোদনের জায়গা রয়েছে বা হচ্ছে অবসর যাপনের জায়গা, ঠিক আছে, সেটাকে বলা হয় বিনোদন এবং অবসর যাপনের শহর। ধরো কক্সবাজারের পাশে যে রিসোর্ট আছে একটা না, সেটাকে মানুষ কি করতে, সেটাতে কি করতে যায়, বিনোদন বা হচ্ছে অবসর যাপন করতে যায়। তো সেই অঞ্চলটাকে তখন আমরা বলতে পারবো বিনোদন এবং অবসর যাপনের শহর, ঠিক আছে। ওকে, ডিসি মানে কি ক্লিয়ার আমি বুঝতে পারছি না, যাই হোক বাকিরা ক্লিয়ার বলছে। মুন্নির অনেক ভালো লাগছে ক্লাস করতে, আমারও ভালো লাগছে, আজকে ফার্স্ট ক্লাসে তোমাদের সাথে আসছি। সো এই তো, বাকিগুলো হচ্ছে জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছি। আজকে যেহেতু লাগছে না তোমাদের, আমি তোমাদের কনসেপ্টটা দিচ্ছি যে কাজের ধারা অনুসারে যে ভাগ করা যায়, এতটুকু জানলেই এনাফ আজকে, ঠিক আছে। যে বসতস্থল, রেসিডেন্সিয়াল এরিয়া, যে জায়গায় মানুষজন বাস করে, সংগ্রহ ভিত্তিক শহর, ধর্মীয় শহর, দুর্গ ও সামরিক শহর, সাংস্কৃতিক শহর, ঠিক আছে। ধরো আরো একটা এক্সাম্পল দিই, সামরিক শহর কোনটা, যে এলাকাটা হচ্ছে আর্মি নেভি বা হচ্ছে এয়ারফোর্স, যে এলাকায় মানুষজন বেশি থাকে বা হচ্ছে যে এলাকায় আর্মির ঘাঁটি আছে, তো সেটাকে আমরা ক্যান্টনমেন্ট এরিয়া বলি। এই যে ক্যান্টনমেন্ট টাউন, ঠিক আছে। ক্যান্টনমেন্ট নামটা কেন আসছে এখন বুঝতে পারছো, যে সেই এলাকাটাকে কেন ক্যান্টনমেন্ট বলা হচ্ছে। তো যখন তুমি জিওগ্রাফি পড়বা তখন চিন্তা করবা যে তোমার চারপাশে কি হচ্ছে, তুমি যে এলাকায় আছো সেখানে কি কোনো ক্যান্টনমেন্ট আছে, চিন্তা করে দেখো তো। তাহলে সেই এলাকাটার নাম কেন ক্যান্টনমেন্ট, কারণ সেই জায়গায় হচ্ছে আর্মিরা থাকে বা হচ্ছে সেই জায়গায় কি আর্মি বা হচ্ছে নেভি এয়ারফোর্স তাদের কর্মস্থল। তো এই কারণে সেটাকে বলছে ক্যান্টনমেন্ট এরিয়া। এই এরকম কাজের ভিত্তিতে প্রত্যেকটা অঞ্চলকে ভাগ করে ফেলা হয়, যেটাকে আমরা বলছি কর্মধারা অনুসারে পৌরবসতির কি প্রকারভেদ। এখন আবার আকৃতি অনুসারে আমরা হচ্ছে তিন ধরনের বসতি ইতোমধ্যে দেখিয়ে ফেলেছি, বিক্ষিপ্ত, পুঞ্জীভূত, রৈখিক। তো এখন হচ্ছে আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা তো দেখেছো ইতোমধ্যে, তাই না। সেই নকশাগুলো আমরা হচ্ছে এই নকশাগুলো নিয়ে হচ্ছে আমরা এই যে এইচএসসির যে মেইন ক্লাসগুলো যখন শুরু করব তখন হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, ডিসি মানে ডান এন্ড ক্লিয়ার। তো তোমাদের নতুন নতুন ভাষা শিখছি, আমাকে হচ্ছে ইনলাইন কি বলে, আমাকে হচ্ছে তোমরা হচ্ছে কি করো, আমাকেও তোমরা হচ্ছে নতুন করে জ্ঞান দিচ্ছ, ভালো শিখছি তোমাদের থেকে, ঠিক আছে। ডান এন্ড ক্লিয়ার ডিসি। সো এই নকশাগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে। নকশাগুলো নিয়ে আলোচনা করব আজকে, জাস্ট দেখাচ্ছি এই নকশাগুলো আমরা একে শিখবো, ঠিক আছে। নকশাগুলো একে শিখবো, ওকে। এই যে দেখো টি বা ওয়াই আকৃতির বসতি বা গ্রাম, সো এই ধরনের আকৃতির মতো বসতি গড়ে ওঠে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ওকে। এখন গ্রামীণ বসতি নিয়ে তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ডিটেলসে। আমরা যখন হচ্ছে বৈশিষ্ট্য দেখব কোন এলাকায় আছে, সেই এলাকাগুলো সেই এলাকাগুলো দেখবো। প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের রেগুলার ক্লাসে হচ্ছে আলোচনা করব। এখন নতুন একটা টপিক আমাদের আছে এই এইচএসসি তে, সেটা হচ্ছে গ্রামীণ হাট বাজার, ঠিক আছে। নতুন বলতে আর কি এসএসসি থেকে আলাদা, এইচএসসি তে আমরা পাবো, ঠিক আছে। কঠিন চিত্র না রে ভাই, আমি যখন তোমাকে একে দেখাবো এর চেয়ে সহজ আর কোনো কিছুই লাগবে না। এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যা যা পড়িয়েছি, একটা সিঙ্গেল টপিক বলো তো তোমার কাছে কঠিন কঠিন মনে হয়েছে, বলো একটা সিঙ্গেল টপিক কঠিন মনে হয়েছে। নতুন তো অনেক কিছুই পড়িয়েছি, অনেক কিছু দেখালাম, সো কোনো কিছু কি কঠিন মনে হয়েছে? কঠিন কিচ্ছু নাই। কঠিন মানে কি, কঠিন মানে হচ্ছে তুমি এখন পর্যন্ত প্র্যাকটিস করো নাই, দ্যাটস ইট, ঠিক আছে। এখন পর্যন্ত প্র্যাকটিস করো নাই, দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিচ্ছু না। সো হাট বাজার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো হাট কি, ব্রমলিয়ার মতে হচ্ছে হাট হচ্ছে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত স্থানে ক্রেতা বিক্রেতার মিলিত হওয়া। মানে ধরো যে হচ্ছে আদিকালে বলতো না যে হচ্ছে ধরো শুক্রবার হাট বসবে, মঙ্গলবার হাট বসবে, সেটার মানে কি, যে হচ্ছে ধরো সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে হচ্ছে সেই জায়গায় মানুষজন কেনা বেচা করবে কোনো একটা নির্দিষ্ট জায়গায়। সো এই জন্য বলছে নিয়মিত বিরতি দিয়ে, মানে প্রত্যেক সপ্তাহের কোনো একটা নির্দিষ্ট দিনে হচ্ছে নির্ধারিত স্থানে হচ্ছে ক্রেতা বিক্রেতা মিলিত হবে, কেনা বেচা করবে, সেইটাকে আমরা হাট বলছি, ঠিক আছে। বাকি কি বলছে, যে হাট বলতে এমন একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, একটা স্থানকেই বোঝাবে অ্যাকচুয়ালি, যেখানে কিছু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটা নির্দিষ্ট স্থানে
নির্দিষ্ট সময়ে মিলিত হয়। সো মেইন কনসেপ্টটা হচ্ছে হাটের, সেটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট দিন থাকবে, সেটা একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, এবং কি হবে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ক্রেতা বিক্রেতা মিলিত হবে। ঠিক আছে, সেটাকে আমরা হাট বলছি। সো হাট নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব এইচএসসি তে। ঠিক আছে, হাট নিয়ে আলোচনা করব। সো বাংলাদেশের গ্রামীণ যে হাট বাজারগুলো আছে সেই হাট বাজারগুলো দেখব, হাট বাজারগুলোর বৈশিষ্ট্য, ঠিক আছে, যে হাট বাজারগুলোতে কি থাকে, কোন কোন এলাকায় গড়ে ওঠে। ঠিক আছে, ধরো যেই জায়গায় মানুষজন হচ্ছে সহজে যেতে পারবে সেই এলাকাতেই তো হচ্ছে গড়ে উঠবে, তাই না? ঠিক আছে, সাধারণত দেখা যায় কি, ধরো স্কুল কলেজ বা হচ্ছে কোনো একটা মানে সিগনিফিকেন্ট প্লেসের পাশে হচ্ছে হাট বাজার গুলো গড়ে ওঠে। ঠিক আছে ভাই, একজনের নাম নাবিলা, ঠিক আছে, একজনের নাম নাম এই যে সংজ্ঞাগুলো পড়লা এগুলো হচ্ছে এক একজন বলেছে। ঠিক আছে, এক একজন বলেছে, এক একজনের নাম। ওকে, বেশি সময় লাগবে না ভাইয়া, চিত্র আঁকতে বেশি সময় লাগবে না। সো হাটের বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আমরা নতুন করে জানবো, একদমই সহজ, একদমই কঠিন না। আমি যখন তোমাকে হচ্ছে ছবি দেখিয়ে দেখিয়ে হচ্ছে পড়াবো, বলবো যে এই কারণে গড়ে উঠেছে, তখন তোমার আর হচ্ছে দ্বিতীয়বার দেখতেও হবে না। ঠিক আছে, এবং হাট বাজার অ্যাকচুয়ালি কেন আসলো, মানে কোন ধারণা থেকে হাট বাজার তৈরি হলো, হাট বাজার কেন আসলো, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা দেখবো। সো হাট বাজার যখন আমরা আলোচনা করব, ঠিক আছে, হাট বাজার যখন আমরা আলোচনা করব তখন হচ্ছে আমরা এই পুরো 3টা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, এই 3টা টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এখন এই যে বললাম যে একটা নির্দিষ্ট দিনে হবে, ঠিক আছে, মুন্নি তার নানা বাড়িতে দেখেছে, আমিও আমার নানা বাড়িতে অ্যাকচুয়ালি দেখেছি যে এক জায়গায় তো বাজার থাকে, বা একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট দিনে অনেক ম্যাসিভ আকারে মানুষজন হচ্ছে সেই জায়গায় আসে। ধরো হচ্ছে নর্মাল বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় না, হাটে হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে খুব কম দামে সহজে পাওয়া যায়। ঠিক আছে, হয়তোবা এখনকার দিনে হচ্ছে কমে গিয়েছে, বাট এখনো কিন্তু আছে। ঠিক আছে, সো হাট যেটা বললাম যে হচ্ছে সাপ্তাহিক দিনের হাট, যে একটা নির্দিষ্ট দিন, ধরো রবিবার হাট বসলো বলতে পারি, বা শুক্রবার হাট বসলো, সপ্তাহে 2 দিনের হাট, কিংবা সপ্তাহে 3 দিনের হাট। ধরো হচ্ছে চাহিদা যখন বেশি থাকবে 2 দিন বা 3 দিনও বসতে পারে। ঠিক আছে, 2 দিন বা 3 দিনও বসতে পারে। আরাফ ফাঁকিবাজি করেছো তাহলে। এইচএসসি এর প্রশ্ন কাঠামো কেমন হয়? তুমি কিন্তু তার মানে হচ্ছে আমাদের ওই যে ওরিয়েন্টেশন ক্লাসটা করো নাই। সো এটা তোমাকে টাস্ক দিলাম, যারা যারা এখনো ওরিয়েন্টেশন ক্লাসটা করো নাই আমাদের অ্যাপে পেয়ে যাবা, ওরিয়েন্টেশন ক্লাসটা করে ফেলবা। ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদের সিমেন্স ভাইয়া, লিমন ভাইয়া, যদিও আমি পরে জয়েন করেছিলাম কারণ হচ্ছে আমার আরেকটা ক্লাস ছিল, ক্লাস শেষ করে এসে তোমাদের সাথে জয়েন করেছি। সো তোমাদের সিমেন্স ভাই, লিমন ভাই শুরু করেছিল, তো তখন কিন্তু তারা বলেছিল যে হচ্ছে কি কি আমরা পড়াবো, কোন কি কি লাগবে, এইচএসসি তে কেমন হয়, এবং ইন ডিটেলস হচ্ছে আমি পরে কিন্তু বইয়ের নামগুলো পর্যন্ত দেখিয়েছি, তোমাদের সিমেন্স ভাইও ছিল। ওকে, সো একটু দেখে ফেলবা ওরিয়েন্টেশন ক্লাসটা। আচ্ছা, সো এখন এই যে বাংলাদেশের নগর, একজন নগরায়ন নিয়ে প্রশ্ন করেছিলেন, সংজ্ঞা, নগরায়ন, নিয়ামক সমূহ, এইগুলো নিয়ে হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা জানবো। নগর আমরা কাকে বলছি ভাইয়া? নগর আমরা কাকে বলছি? নগর বলছি যে এমন একটা এলাকা বা স্থানের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলির একক যেখানে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়। মানে এমন একটা জায়গা যেই জায়গার মানুষজন, ঠিক আছে, যেই জায়গার মানুষজন হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সবচেয়ে বেশি যুক্ত থাকে, এবং বলছে সম্পাদিত হয়ে থাকে, এবং যে স্থানকে তার সুউচ্চ অট্টালিকা। কেন বলা হচ্ছে সুউচ্চ অট্টালিকা? কারণ শহরাঞ্চলে ভাইয়া দেখবা যে গ্রামের মতো ছোট ছোট ঘরবাড়ি না, একটা বিল্ডিং একটার উপর একটা তুলে দিয়েছে। তো এই কারণে বলছে সুউচ্চ অট্টালিকা। রাস্তাঘাটের ধরন, জনসংখ্যার আকার, পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে গ্রামীণ পরিবেশ থেকে আলাদা করা যায়। মানে প্রত্যেকটা জায়গা থেকে গ্রামীণ পরিবেশ থেকে ডিফারেন্ট হয় আমাদের শহুরে এলাকা। ঠিক আছে, বা হচ্ছে এই যে নগর যেটাকে আমরা বলছি, নগরায়ন সম্পর্কে যার প্রশ্ন ছিল বা হচ্ছে প্রবলেম ছিল। ঠিক আছে, আচ্ছা, যারা দেরিতে ভর্তি হয়েছো, মিস করে ফেলেছো, টেনশন নাই ভাইয়া। ঠিক আছে, কোনো টেনশন নিও না, অ্যাপে আছে, ক্লাসটা করে ফেলো। ওকে, এবং আমাদের গ্রুপেও পেয়ে যাবা, আমাদের ফেসবুক গ্রুপেও পেয়ে যাবা, সো টেনশন নিও না। আর 20 মিনিট করে হচ্ছে মিস করে ফেলেছো, ঠিক আছে, সো যারা যারা মিস করে ফেলেছো আবার দেখে ফেলবা। ওকে, তাহলে হচ্ছে দেখো
যে জিনিসটা মিস করেছো নিজ দায়িত্বে তোমার এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? নিজ দায়িত্বে এটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। ওকে, অনেক কিছু মিস করে ফেলবা। দেখো বলা হচ্ছে সুউচ্চ অট্টালিকা, অনেক বড় বড় বাসা থাকবে, রাস্তাঘাট গ্রামীণ এলাকায় দেখবা, যদিও এখনকার জায়গায় এখনকার এলাকাগুলোতে দেখা যায় যে হচ্ছে মানে ম্যাক্সিমাম পাকা হয়ে গিয়েছে, বাট তারপরেও মাটির রাস্তা দেখবা। বাট পাকা যে হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো মতো যে সেরকম কিন্তু না। সো রাস্তাঘাট দেখবা শহরাঞ্চলের থেকে কিন্তু ডিফারেন্ট গ্রামীণ গুলা। এবং জনসংখ্যার আকার, শহরাঞ্চলে মানুষ একটা রুমের মধ্যে পারলে হচ্ছে তার যদি ক্ষমতা থাকতো, তাকে যদি বলতো যে হচ্ছে তোমাকে আমি ক্ষমতা দিলাম, তুমি হচ্ছে যত পারো একটা রুমের মধ্যে মানুষ ঢুকাও, পারলে হচ্ছে একটা রুমকে 25টা ভাগ করে 25 জন মানুষকে ঢুকাই দিত। ঠিক আছে, শহরাঞ্চলে হচ্ছে এরকম অবস্থা। ঠিক আছে, সো শহরাঞ্চলের জনসংখ্যার আকার অ্যাকচুয়ালি অনেক বেশি এই কারণে। এবং এই কারণে দেখবা যে হচ্ছে মানুষজন অ্যাকচুয়ালি অনেকে যাদের হচ্ছে ইনকাম কম, তাদেরকে হচ্ছে রাস্তাঘাটে থাকতে হয় বা হচ্ছে স্লাম এরিয়া যেগুলো রয়েছে সেই সকল জায়গায় থাকতে হয়। সো এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যখন আলোচনা করব একদম ডিটেলসে পড়বো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যেই টপিকটাই পড়বো ইন্টারেস্ট নিয়ে হচ্ছে খুব ভালো মতো পড়বো। ওকে, এবং তার পারিপার্শ্বিক অবস্থা, শহরাঞ্চলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, যেগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, এই যে সুউচ্চ দালান, তারপর হচ্ছে বিভিন্ন সিগনিফিকেন্ট প্লেস, এগুলো দেখাচ্ছে। ভালো, এখন এই যে নগরায়নের যে ধারাটা, এই ধারাটা হচ্ছে আমরা জানতে হবে। ঠিক আছে, এই ধারাটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো 1901 থেকে 47, মানে বিভিন্ন সময়ে নগরায়ন কিভাবে ঘটেছে সেই বিষয়টা হচ্ছে আমাদের এইচএসসির এই টপিকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা আমরা জানবো এই এইচএসসি তে এসে। ঠিক আছে, এইচএসসি তে এসে আমরা জানবো হচ্ছে নগরায়ন কিভাবে ঘটেছে, ডিটেলসে জানবো। সো যারা যারা এখন পর্যন্ত, গ্রাম আমারও ভালো লাগে নাবিলা, ঠিক আছে, সো যারা যারা এখন পর্যন্ত হচ্ছে নগরায়ন সম্পর্কে জানো না বা হচ্ছে যারা গ্রুপ শিফট করে ফেলেছো, তোমাদের একটা টাস্ক দিচ্ছি। তোমরা হচ্ছে এই এসএসসির যে বইটা আছে এনসিডিবি থেকে, সেই বইটা নিয়ে হচ্ছে নগরায়ন টপিকটা জাস্ট একটু রিভাইজ দিবা, আর কিচ্ছু না, রিভাইজ দিবা। এরপর হচ্ছে আমরা এই টপিকের ডিটেলসে জানবো। ওকে, জাস্ট রিভাইজ দিবা। আরাফের কোশ্চেন গুলো হচ্ছে খুবই ছোট ছোট একটা কোশ্চেন। সে বলছে উঁচু ভবন না থাকলে শহর বলা যায়, কেন যাবে না বলো? শহর বলার মানে এই না যে হচ্ছে তোমাকে একটা জিনিস না থাকলে শহর বলতে পারবো না। ধরো এমন অনেক জায়গা আছে, এমন অনেক শহর আছে ছোট 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 বিল্ডিং, তো সেটাকে কি শহর বলবো না? শহরের মেইন যেই হচ্ছে বৈশিষ্ট্যগুলা, এই জন্যই তো বললাম যে হচ্ছে এইচএসসি তে আমরা এই বিষয়গুলাই পড়বো, তোমার সকল কনফিউশন চলে যাবে। শহর হচ্ছে কেন বলতে পারবো না, যদি সেই জায়গায় ধরো হচ্ছে আমাদের অনেক মানুষ থাকে, রাস্তাঘাট উন্নত হয়, সে জায়গায় অফিস আদালত থাকে, তাহলে সেইটাও একটা হচ্ছে আমরা কি শহর বলতে পারবো। ধরো হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং নাই তৈরি করতে পারে, ঠিক আছে, অনেক বড় বড় বিল্ডিং নাই তৈরি করতে পারে, বাট শহরের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, সেই স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সুউচ্চ দালান থাকে। ঠিক আছে, অনেক বড় বড় বিল্ডিং থাকে। বুঝতে পেরেছ? এই তো ম্যাপের মধ্যে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি নগরাঞ্চলে হচ্ছে কত পার্সেন্ট মানুষ বাস করে। দেখো এই যে ঢাকাতে মানুষ এসে গিজগিজ করতেছে, দেখছো? এই যে অঞ্চলটা, এই জায়গায় মানুষ এসে হচ্ছে পুরা গিজগিজ করতেছে, দেখতেই তো পাচ্ছ, প্রায় 60% উপরে মানুষ। সো ম্যাপ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ম্যাপ যারা আঁকতে পারো না, ম্যাপ আঁকা শিখাবো, টেনশন নেওয়ার কারণ নাই, খুব সহজে। এবং তোমাদের সিনেস ভাই তো একটা শর্ট ভিডিও দিয়েছে ম্যাপের উপরে। এখন বাংলাদেশের প্রধান যে নগর সমূহ, মানে একদম প্রধান যে নগরগুলো আছে সেগুলা কি, সেগুলো দেখো। ঢাকা মহানগর, বাংলাদেশের রাজধানী যেটা। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিভাগের প্রধান যে বিভাগীয় শহরটা, যেটাকে আমরা চট্টগ্রাম মহানগর বলি। দেখবা টিভিতে হচ্ছে অনেক সময় বলে, রিপোর্ট করার সময়, নিউজ পড়ার সময়, চট্টগ্রাম মহানগরীতে, ঢাকা মহানগরীতে, সেগুলো হচ্ছে মহানগর। ঠিক আছে, এরপর খুলনা শহর, খুলনা বিভাগের প্রধান যে শহরটা সেটাকে বলা হচ্ছে রাজশাহী শহর। রাজশাহী বিভাগের হচ্ছে অন্যতম যে শহরটা সেটাকে বলা হচ্ছে। সো বিভিন্ন বিভাগের যে মেইন যে হচ্ছে সিটিগুলো বা হচ্ছে শহরগুলা, সেগুলো হচ্ছে মহানগর বা শহর। ঠিক আছে, প্রধান নগর সেগুলো। ঠিক আছে, যে সকল জায়গায় সাধারণত অন্য অঞ্চলের চাইতে সুবিধাগুলো বেশি থাকে। ঠিক আছে, সুবিধাগুলো বেশি থাকে। এই জায়গায় বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রাচ্যের ভেনিস বলা হচ্ছে একটা অঞ্চলকে, সেটা হচ্ছে বরিশালকে। বরিশালকে প্রাচ্যের ভেনিস বলা হচ্ছে, প্রাচ্যের ভেনিস বলা হচ্ছে। ওকে, এই তো গেল। ওকে,
এখন আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, আজকে ছেড়ে দিব, আজকে হচ্ছে আর যাব না ডিটেলসে, ঠিক আছে। বাসস্থানের সমস্যা, এই যে নগরে হচ্ছে অনেক বেশি মানুষ থাকার কারণে আমরা হচ্ছে বলেছিলাম না একটু আগে তো বলেছিলাম যে হচ্ছে ভাইয়া রেড দিলে আরো দেখতে পারবা না, রেড পেন ইউজ করলে আরো দেখতে পারবা না। সো বাসস্থানের সমস্যা থাকে, অনেক মানুষকে রাখবে কোথায় ভাই? ওই যে বললাম একটা ছোট্ট রুমকে 25 ভাগ করে 25 জনকে ঢুকাই দিত, মানে পারলে ঢুকাই দিত। সো এরকম একটা অবস্থা, বাসস্থানের সমস্যা, পানীয় পরিষ্কারের সমস্যা, ঠিকঠাক মতো মানুষজন হচ্ছে পানি পায় না, পরিষ্কার পানি পায় না, খাবার বিশুদ্ধ পানি পায় না। তারপর দরিদ্রতা বৃদ্ধি, মানুষজন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। পৌর সুবিধার উপর চাপ বৃদ্ধি, ঠিক আছে, মানে ধরো যেই সুবিধাগুলো একজন ধরো মানুষের জন্য হচ্ছে অ্যালোকেট করা থাকে, তার চাইতে বেশি মানুষ হলে সুবিধার পরিমাণ কম, মানুষ বেশি, তো সুবিধার জন্য একটা চাপ সৃষ্টি হয় যে হচ্ছে আরো বেশি হচ্ছে সুবিধা প্রদান করার জন্য, ঠিক আছে। ধরো তোমার কাছে যেই ইলেকট্রিসিটি আছে তুমি 10 জন মানুষকে দিতে পারো, তোমার এলাকায় মানুষ আছে 15 জন, তুমি বাকি 5 জন মানুষকে কেমনে দিবা? তো তোমার তখন ইলেকট্রিসিটি যে সার্ভিস, সেই সার্ভিসের উপর একটা চাপ পড়বে, সেইটাকে এটা বলা হচ্ছে যে সুবিধাদির উপর চাপ। আইন শৃঙ্খলার অবনতি, কারণ বেশি মানুষ হলে যেটা দেখা যায় যে হচ্ছে মানুষের তুলনায় যখন হচ্ছে অনেক বেশি হয়ে যায়, মানে ধরো একটা এলাকায় তার ক্যাপাসিটি থেকে মানুষ যখন বেশি হয়ে যায় তখন এই প্রবলেমটা দেখা যায়, ঠিক আছে, যে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বায়ু দূষণ সমস্যা, পানি দূষণ, ভূমিক্ষয়, চিকিৎসা ক্ষেত্রে দেখবা যে একজন মানুষের জন্য দুঃখিত, একজন ডাক্তারের এগেইনস্টে কয়েক হাজার হচ্ছে মানুষ আসছে। সো তার পক্ষে তো সবাইকে দেখা সম্ভব না, শব্দ দূষণ তো আছেই, মানুষ আমরা বের হলেই সাইকেলটা পর্যন্ত নিয়ে হচ্ছে আমরা কি করি, বেল দেওয়া শুরু করি। তো শব্দ দূষণ তো একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। সো এই তো আমাদের আজকের ক্লাস হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। আমরা এখন দেখবো যে হচ্ছে এই যে কিভাবে হচ্ছে আমরা এই নগরসমূহকে আমরা হচ্ছে চাপগুলো থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, কিভাবে হচ্ছে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারি, সেইগুলো নিয়ে আমরা হচ্ছে একদম লাস্ট পোর্শনে আলোচনা করব আমরা যখন মেইন ক্লাসগুলোতে যাব, ঠিক আছে। আজকের ক্লাস এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাস, তোমাদের বেসিক ক্লাস। সো বেসিকটা তোমাদের কেমন লাগলো একটু জানাও তো, সবাই কি এনজয় করেছো ক্লাসটা? আমি বলছি যে এই রকম ভাবে হচ্ছে তোমাদের ক্লাস হবে এবং হচ্ছে ডিটেইলসে তোমরা পড়তে পারবা, তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম বলতে কোনো শব্দ যে থাকবে এটা বুঝতেই পারবা না। তো ভাইয়া প্রত্যেকটা জিনিস হচ্ছে ভেঙে ভেঙে পড়াবো, টেনশন নেওয়ার কারণ নাই। এবং আবারও বলছি এইচএসসি যে পার্টটা আবারও বলছি, এইচএসসি তে টাইম হচ্ছে কম, টাইম হচ্ছে একদমই কম, ঠিক আছে, টাইম হচ্ছে একদমই কম, পড়া হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। সো এটা যারা হচ্ছে বুঝতে পারে না, পড়া বেশি হওয়ার মানে কি ভাইয়া তোমরা ভয় পাবা? একদমই না। পড়া বেশি হওয়ার অর্থ হচ্ছে তোমাকে এফোর্টটা একটু বেশি দিতে হবে, সময়টা একটু বেশি দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। মানচিত্র আঁকতে পারো না, কোনো সমস্যা নেই, মোটামুটি আঁকতে পারো, কোনো সমস্যা নাই, সবগুলাই হচ্ছে ক্লাসের মধ্যে করাবো ভাইয়া, টেনশন নিও না। আজকে তো জাস্ট শুরু করলাম, এসএসসি তে এত কিছু ছিল না, খুবই স্বাভাবিক, কারণ এসএসসি তো হচ্ছে তুমি ছোট ক্লাসে ছিলে, এখন একটু বড় ক্লাসে যেহেতু আসছো, আর একটু বিষয় জানতে হবে ডিটেলসে, এটাই ডিফারেন্স, ঠিক আছে। সো পড়াশোনা হচ্ছে তোমার একটা জার্নি, আবারও বলছি পড়াশোনা হচ্ছে তোমার একটা জার্নি। সো জার্নিকে হচ্ছে সবসময় এনজয় করতে হয়, তুমি নিজের মতো করে এনজয় করবা, সেটাকে হচ্ছে নিজের মতো করে সাজায় নিবা, ঠিক আছে। কেউ বই পড়তে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে, সো এই জার্নিটাকে নিজের মতো করে সাজায় নিবা, তাহলেই দেখবা হচ্ছে জার্নির শেষে একদম সুন্দর একটা হচ্ছে এন্ডিং পাবা, ঠিক আছে। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া সেই আমাদের এইচএসসি 27 এর সুপার যে স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে, সেখানে কিন্তু অবশ্যই হচ্ছে তোমরা জানাবা যে হচ্ছে তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো, এবং ভিডিও আমি দিব একটু পরেই, তোমাদের পেইড গ্রুপে ভিডিও দিব, পেইড গ্রুপে সবাই কমেন্ট করে জানাবা যে সব ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা, এবং আমাকে জানাবা তোমাদের কয়জন বন্ধু আসলো, ঠিক আছে। আমি কিন্তু নেক্সট ক্লাস কিন্তু আমাদের কবে, খুব সম্ভবত সানডেতেই, তাই তো। তো আমি কিন্তু জিজ্ঞেস করবো যে তোমরা ঠিকঠাক মতো হচ্ছে সবাইকে ইনভাইট করেছো কিনা, কে কয়জন বন্ধুকে নিয়ে আসছো জিজ্ঞেস করবো। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুস্থ থাকা এই সময়টাতে। সো আমারও অনেক ভালো লেগেছে, আশা করি হচ্ছে তোমার জিওগ্রাফিতে অনেক ভালো করবে এবং অনেক সুন্দর একটা জার্নি আসবে সামনে। সো